আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কী? সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাদেরকেই বলা হয় সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীকের মধ্যে রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ আমরা যদি এখানে বিস্তারিত লিখি তাহলে 0 থেকে 9 পর্যন্ত লিখব। তাহলে আমরা এখানে লিখলাম 0 থেকে 9 পর্যন্ত। এখানে সর্বমোট 10টি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টিকে প্রত্যেকটিকে অঙ্কও বলা হয়। 0 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, 9 একটি অঙ্ক। এই প্রত্যেকটিকে আমরা অঙ্ক বলি এবং এই সবগুলোকে আমরা সংখ্যা প্রতীকও বলে থাকি। কেন সংখ্যা প্রতীক বলে থাকি? তার কারণ যে কোনো সংখ্যা লিখতে গিয়ে এই 10টি অঙ্ক থেকেই আমাদেরকে লিখতে হয়। আমরা যদি কোনো একটি সংখ্যা লিখি 52, তাহলে 52 লিখতে গিয়ে আমার এই 5-এর অঙ্কের দরকার হয়েছে, 2-এর অঙ্কের দরকার হয়েছে। আমরা যদি লিখতে চাই 832, তাহলে আমাদের 8, 3 এবং 2-এর দরকার হয়েছে। অর্থাৎ যে কোনো সংখ্যা লেখার জন্য এই 10টি অঙ্কের মধ্য থেকেই অঙ্কগুলোকে নিতে হয়। এজন্য সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় সংখ্যা প্রতীক এবং এদেরকে আমরা অঙ্ক বলে থাকি। তাহলে সংখ্যা প্রতীক কী সেটা আমরা বুঝলাম। এরপর আমরা শিখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 0 ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 থাকবে না। 0 ব্যতীত ধনাত্মক, ধনাত্মক বলতে বোঝানো হয় পজিটিভ, অর্থাৎ যোগ এবং বিয়োগ, এই যোগ বিয়োগের মধ্যে বিয়োগ বাদ, শুধু যোগের যেগুলো আছে। অর্থাৎ আমরা যদি এটা বোঝাতে চাই তাহলে আমরা লিখব 1 2 3 4, এরকম করে চলতেই থাকবে। অর্থাৎ কোনো শূন্য নেই, কোনো শূন্য নেই, আমরা শূন্য দিব না। 0 ব্যতীত ধনাত্মক পূর্ণ, এই যে 1 লিখলাম এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, 3 লিখলাম এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু 3কে বিয়োগ 3 লিখি নাই। বিয়োগ 3 এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি ঢুকবে। তাহলে 0 ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখন এই যে 0 ব্যতীত, এই 0 ব্যতীত মানে 0 ছাড়া। তাহলে এখন যদি আমরা এখানে লিখি 10, এখন 10-এর মধ্যে তো 0 আছে, আমি কি এখন এই 0কে বাদ দিয়ে দিব? না, এই 0 তো 1-এর সাথে আছে, শুধু 0 হবে না, শুধু 0 হবে না। তাহলে 0 ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা শিখব সার্থক অঙ্ক। এই যে সবার প্রথমে আমরা যে বললাম যে 0 থেকে 9 পর্যন্ত 10টি, এই 10টিকে আমরা বলি অঙ্ক। এই অঙ্ক 2 রকমের, একটা হচ্ছে সার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে পরার্থক অঙ্ক অথবা অভাবজ্ঞাপক অঙ্ক অথবা সহকারী অঙ্ক। অর্থাৎ অঙ্কটাকে আমরা 2 ভাগ করব, একটা সার্থক আর একটা পরার্থক। এখন আগের সার্থকটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। সার্থক অঙ্ক কি? সার্থক অঙ্ক হচ্ছে এই যে 0, এই 0 ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক। 0 ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক। কেন সার্থক অঙ্ক বলা হয়? কারণ এই প্রত্যেকটা সার্থক, এদের প্রত্যেকের নিজস্ব মান রয়েছে। 6 দ্বারা বোঝানো হয়, 6 তার নিজের মান রয়েছে। 9 বললে তাকে 9টি এখানে বোঝানো যাচ্ছে যে 9 দ্বারা 9টিকে বোঝানো হচ্ছে, মান আছে। কিন্তু যদি বলা হয় 0 যদি বলা হয় যে এখানে 0টি আম আছে, তার মানে নাই, কোনো আমই নাই। 0টি আম আছে, তার মানে কোনো আমই নাই, কারণ 0-এর কোনো মান নেই। আর কিন্তু যদি বলা হয় 5টি আম, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে আম আছে এবং সর্বমোট 5টি আম। তাহলে এখানে 0-এর যেহেতু মান নেই, 1 থেকে 9 পর্যন্ত এই প্রত্যেকটির নিজস্ব মান রয়েছে, স্বকীয় মান রয়েছে, এজন্য এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। আর 0-এর নিজস্ব মান না থাকার কারণে এটিকে বলা হয় পরার্থক অঙ্ক অথবা অভাবজ্ঞাপক অঙ্ক অথবা সহকারী অঙ্ক। কেন বলা হয়? তার কারণ 0-এর নিজস্ব মান নেই, সুতরাং এটিকে আমরা সার্থক অঙ্ক বলবো না, এটিকে আমরা বলবো পরার্থক অঙ্ক। আবার এটিকে অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয়। কেন? কারণ 0-এর মানের অভাব, 0-এর মধ্যে কোনো মান নেই, যেহেতু এটির মানের অভাব, এই জন্য এটিকে বলা হয় অভাবজ্ঞাপক অঙ্ক। তাহলে এটিকে সহকারী অঙ্ক কেন বলা হয়? তার কারণ হচ্ছে এটি এই 0 অন্যদেরকে সার্থক অঙ্কগুলোকে সহযোগিতা করে। কিভাবে? আমি যদি এখানে শুধু 1 লিখি তাহলে এটা দ্বারা কিন্তু শুধু 1 বোঝানো হয়, কিন্তু আমি যদি 1-এর পরে একটা 0 দেই, হয়ে গেল 10, ছিল 1 কিন্তু এখন হয়ে গেল 10। তাহলে এই যে 0টা এখানে বসার কারণে এটি 0
এই 1কে সহযোগিতা করলো। কি সহযোগিতা করলো? 10 হওয়ার জন্য সহযোগিতা করলো। শূন্যের নিজস্ব কোনো মান নেই, কিন্তু শূন্য অন্যদের পাশে বসে তাদের মান বাড়াতে সহযোগিতা করে। এই জন্য এটিকে বলা হয় সহকারী অঙ্ক। যেমন আমি যদি এখানে লিখি 5 আর 5-এর পরে যদি আমি একটা শূন্য দেই, হয়ে গেল 50, ছিল 5 হয়ে গেল 50, তাহলে এই যে মান বৃদ্ধির জন্য এই শূন্য তাকে সহযোগিতা করলো, এই জন্য শূন্যকে সহকারী অঙ্ক বলা হয়। তাহলে এই শূন্যকে আমরা 3টা নাম দিতে পারি। শূন্য হচ্ছে পরার্থক অঙ্ক, শূন্য হচ্ছে অভাবজ্ঞাপক অঙ্ক, শূন্য হচ্ছে সহকারী অঙ্ক। তাহলে আমরা সার্থক অঙ্ক কী এবং সার্থক অঙ্ক বাদে এই শূন্যের কী কী নাম সেগুলো আমরা শিখলাম। এখন আমরা আলোচনা করব অঙ্ক পাতন কি। অঙ্ক পাতন শব্দটা একটু নতুন নতুন মনে হইতেছে। অঙ্ক পাতন, ঊর্ধ্ব পাতন, বাষ্পীভবন, কত রকমের পাতন আছে, কিন্তু এখানে হচ্ছে অঙ্ক পাতন। অঙ্ক পাতনটা একেবারেই সহজ। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্ক পাতন বলা হয়। যেমন এই যে আমরা 10 লিখলাম, এই 10 লিখতে গিয়ে আমাদের এই 1 এই অঙ্কটার প্রয়োজন হয়েছে, এই 0 এই অঙ্কটার প্রয়োজন হয়েছে। তাহলে এই যে আমরা 10 লিখতে গিয়ে আমরা অঙ্কের মাধ্যমে লিখলাম, এই 10 লিখতে গিয়ে 1 এবং 0-এর প্রয়োজন হয়েছে। তাহলে এই অঙ্কগুলো দ্বারা আমরা 10কে লিখলাম, তাহলে আমরা এটাকে বলবো অঙ্ক পাতন করলাম। এই 50 লিখতে গিয়ে 5-এর প্রয়োজন হয়েছে, 0-এর প্রয়োজন হয়েছে। তাহলে একটি সংখ্যা লিখতে গিয়ে এই 2টি অঙ্কের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা কি করলাম? অঙ্ক দ্বারা সংখ্যাটি লিখলাম, তাহলে এটিকে বলা হবে অঙ্ক পাতন করা হলো। অর্থাৎ যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে, অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলা হয়। তাহলে আমরা অঙ্ক পাতন শিখলাম। এখন আমরা শিখব 5 নম্বর টপিকস, দশমিক বা 10 গুণোত্তর রীতি। তাহলে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলতে কি বোঝায়? এটি বলতে বোঝায় যে 10 ভিত্তিক, অর্থাৎ 10 ভিত্তিক বলে এটিকে আমরা দশমিক বা 10 গুণোত্তর রীতি বলে থাকি। আমরা যে কোনো সংখ্যা লিখি না কেন, সেই সংখ্যা লিখতে হলে আমাদেরকে কিন্তু সবার প্রথমে এই 0 থেকে শুরু করে এই 9 পর্যন্ত যে 10টি অঙ্ক, এই 10টি অঙ্কের মধ্য থেকেই আমাদেরকে অঙ্ক নিতে হয়। আমরা যদি 32 লিখতে চাই, আমাকে 3 এবং 2 সেখান থেকে নিতে হয়েছে। আমি যদি 891 লিখতে চাই, তাহলে আমাকে 8, 9 এবং 1 এই অঙ্কগুলোর মধ্য থেকে নিতে হয়েছে। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা লিখি না কেন, আমাদেরকে এই 10টি অঙ্কের মধ্য থেকেই অঙ্কগুলোকে নিতে হয়, এর বাহির থেকে নেওয়া যায় না। এটা হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে আমি একটা সংখ্যা এখানে লিখি যে 8, 8, 8, একটা সংখ্যা লিখলাম 888। এই যে সংখ্যাটি লিখলাম, এই কয়েকটি সংখ্যা যখন আমরা পাশাপাশি লিখি, কয়েকটি অঙ্ক যখন পাশাপাশি লিখি, তখন একেবারে ডানের, সর্বডানের যেই অঙ্কটি, সেটি তার নিজস্ব মানকে বোঝায়। যে এই যে সর্বডানের যে অঙ্ক, এটি হচ্ছে 8, এই 8 তার নিজের মানকে বোঝায় 8। এরপরে এই ডান দিক থেকে এক অঙ্ক বাম দিকে গেলে তার মান 10 গুণ বেড়ে যায়। কয় গুণ বাড়ে? 10 গুণ বেড়ে যায়। এই মুহূর্তে 8 যেখানে আছে, সেখান থেকে এক ঘর বামে চলে গেলে তার মান আরও 10 গুণ বেড়ে যায়। অর্থাৎ ঠিক এক জায়গা থেকে এক ঘর বাম দিকে গেলে 10 গুণ বাড়ে, সেখান থেকে এক ঘর বামে গেলে 10 গুণ বাড়ে, সেখান থেকে এক ঘর বামে গেলে 10 গুণ বাড়ে। অর্থাৎ একটি অঙ্ক ঠিক যে স্থানে আছে, সেখান থেকে এক ঘর বাম দিকে গেলে তার মান 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকে। যেমন সবার প্রথমে এই 8-এর মান হচ্ছে শুধু 8, এরপরের এক ঘর পরে যেটা আছে 8, এই 8-এর মান হয়ে গেল 80। তাহলে 8-এর চাইতে 10 গুণ বেশি 80। এই 8-এর পরে যেই 8টা রয়েছে, তার মান হয়ে গেল 800। অর্থাৎ এই 80-র চাইতে আবার 10 গুণ বৃদ্ধি পেল। অর্থাৎ প্রথমটা হচ্ছে তার নিজস্ব মান 8, তার 10 গুণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 80, তার 10 গুণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 800। অর্থাৎ অঙ্কগুলো তাদের যেই স্থানে থাকে, একেবারে ডান দিক থেকে এক অঙ্ক বাম দিকে গেলে তার মান 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকে। এই যে 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকে, এই জন্যই বলা হয় 10 গুণোত্তর রীতি, অর্থাৎ 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, যে কোনো সংখ্যা লিখতে গেলে আমাদেরকে এই 10টি অঙ্কের মধ্য থেকেই অঙ্কগুলোকে নিতে হয়, এটি একটি। আরেকটি হচ্ছে যে আমরা কোনো একটি সংখ্যা লিখলে সর্বডানের অঙ্কটি তার নিজস্ব মান বোঝায় এবং তারপরে এক অঙ্ক বাম দিকে চলে গেলে তার মান 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই জন্যই দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়, যেহেতু এখানে 10 ভিত্তিক 10টি অঙ্ক আবার 10 গুণ করে বৃদ্ধি পেতে থাকে। এই জন্য আমরা এই সংখ্যা প্রকাশের এই রীতিকে বলে থাকি দশমিক বা 10 গুণোত্তর রীতি।
এরপরে যে 6 নম্বর টপিকস দেশীয় সংখ্যা পঠন রীতি, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা যখন এই যে সংখ্যাগুলো যখন লিখে থাকি বা পড়ে থাকি, এটির দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি। দুইটি পদ্ধতি। আমরা আমাদের দেশের মধ্যে একরকমভাবে বলে থাকি, উচ্চারণ করে থাকি, লিখে থাকি, আবার আন্তর্জাতিকভাবে আবার আরেক রকমভাবে বলা হয়, লেখা হয়। তো সবার প্রথমে এখন আমরা দেশীয় সংখ্যা পঠন রীতি, অর্থাৎ আমাদের দেশের মধ্যে আমরা কিভাবে করে সংখ্যাকে পড়ে থাকি, লিখে থাকি, এই পদ্ধতিটা এখন আমরা শিখব। সবার প্রথমে আমরা এখানে আমাদের লিখে নিব যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইগুলো এখন লিখব। তাহলে এখানে আমরা এই নামগুলো লিখে নিলাম। এই যে এখানে শব্দগুলো লিখলাম, এগুলোই আমরা আমাদের দেশীয় পদ্ধতিতে লিখে থাকি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে আমাদের দেশীয় পদ্ধতিতে আর কোনো ঘর নেই। এখন এই যে আমরা ঘরগুলো লিখলাম, এই ঘরগুলোতে প্রত্যেকটাতে একটি করে অঙ্ক বসানো যায়, একটির বেশি অঙ্ক বসানো যায় না। শুধুমাত্র কোটির ঘরে একাধিক অঙ্ক বসানো যায়। তা কোটি বাদে বাকি যেই ঘরগুলো, এই ঘরগুলোতে শুধুমাত্র একটি করে অঙ্ক বসানো যায়, এর বেশি অঙ্ক বসানো যায় না। কিন্তু কোটির ঘরে একাধিক, মানে একের অধিক অঙ্ক বসানো যায়। 2টি অঙ্ক, 3টি অঙ্ক, যতটি অঙ্ক হোক বসানো যাবে। এখন আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখাই, যেমন আমরা এককের ঘরে যদি লিখি 3, দশকের ঘরে 5, 6, 7, 8, 9, এখানে মধ্যে আমরা গিয়ে আবার লিখলাম 7। এখন এই কোটির ঘরে আমরা যদি চাই, আমরা একাধিক অঙ্ক বসাবো। এখানের মধ্যে যেমন প্রত্যেকটা ঘরে একটা করে অঙ্ক বসিয়েছি, কিন্তু আমরা চাইলে কোটির ঘরে একটার বেশি অঙ্ক বসাইতে পারবো, 2টা, 3টা, 4টা, যতটা খুশি। তাহলে এখন আমরা যদি এখানে মধ্যে লিখি 35, 2 অঙ্ক লিখলাম। তাহলে এই যে আমরা লিখলাম, এখানের মধ্যে এটিকে যদি সম্পূর্ণটাকে যদি আমরা উচ্চারণ করতে চাই, তখন আমরা উচ্চারণটা করব কিভাবে? তখন আমরা উচ্চারণটা করব এইভাবে। আমাদের দেশীয় পদ্ধতিতে একটা নিয়ম হচ্ছে যে হাজার এবং অযুত, এই 2টি ঘরের যে অঙ্কগুলো থাকে, তাদেরকে পাশাপাশি বসিয়ে একসাথে হাজার নামে উচ্চারণ করা হয়। দেশীয় পদ্ধতিতে হাজার এবং অযুত, এই 2 ঘরের অঙ্কগুলোকে একত্রে হাজার নামে উচ্চারণ করা হয়। দেশীয় পদ্ধতিতে লক্ষ এবং নিযুত, এই 2 ঘরের অঙ্কগুলোকে একত্রে লক্ষ নামে উচ্চারণ করা হয়। আর কোটি যত আছে তত কোটি। তাহলে আমরা এখন উচ্চারণ করব কিভাবে? 35 কোটি 79,87,653। তাহলে এটিকে যদি আমরা এখন নিচে লিখি, তাহলে আমরা লিখব এইভাবে 35, 79, 87, 653। আমরা লিখলাম একটি সংখ্যা, আমরা উপরে যেভাবে করে লিখলাম এটা একসাথে লিখে দিলাম। এটিকে যদি এখন আমরা উচ্চারণ করতে চাই, তাহলে আমরা উচ্চারণ করব এইভাবে যে 35 কোটি 79 লক্ষ। আমরা কিন্তু এটা বলবো না যে 9 লক্ষ 7 নিযুত, না, 7 নিযুত এটা বলা হয় না। 8 অযুত এটা বলা হয় না। আমরা লেখার সময় ঠিকই 8 অযুতের জায়গাতে 8 লিখলাম, নিযুতের ঘরে 7 লিখলাম, কিন্তু বলার সময় 8 অযুত 7 নিযুত এগুলো আমরা বলতে পারবো না। বলার সময় হাজার এবং অযুতকে মিলিয়ে হাজার বলতে হবে, লক্ষ এবং নিযুতকে মিলিয়ে লক্ষ বলতে হবে। তাহলে 35 কোটি 79,87,653 আমরা এই সংখ্যাটি লিখলাম। এখন আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন 6-এর পরে এই যে 8 নম্বর যে টপিকস, এখানে বলা হয়েছে কমা ব্যবহার। কমা কিভাবে ব্যবহার করে? আমাদের দেশীয় পদ্ধতিতে একরকমভাবে কমা ব্যবহার করে, আন্তর্জাতিক পদ্ধতিতে আরেক রকমভাবে কমা ব্যবহার করে। আমাদের দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম হচ্ছে একেবারে ডান দিক থেকে প্রথমে 1, 2, 3 অঙ্ক পরে কমা বসে, আর তারপরে 2 অঙ্ক পর পর কমা বসতে থাকে। এখন আমি কি এখানে কমা বসাবো? এখানে আর কিছুই নাই, এখানে আর বসাবো না। তাহলে সবার প্রথমে আমরা 3 অঙ্ক পরে কমা বসাবো, এরপরে 2 অঙ্ক পর পর কমা বসাইতে থাকবো। এই প্রথম কমাটা দ্বারা আমরা বুঝে ফেলবো যে আমার অঙ্কের মধ্যে হাজার চলে আসছে। দ্বিতীয় কমা দ্বারা বুঝবো লক্ষ চলে আসছে। তৃতীয় কমা দ্বারা বুঝতে পারবো কোটি চলে আসছে। 35 কোটি 79,87,653। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে কিভাবে কমা ব্যবহার করতে হয়? সবার প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা, এরপর 2 অঙ্ক পর পর কমা বসতে থাকে। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়মটা আমরা শিখে ফেললাম। তাহলে দেশীয় পদ্ধতিতে আমরা যে বিষয়টা শিখলাম যে প্রত্যেকটি ঘরে একটি করে অঙ্ক বসে এবং কোটির ঘরে একাধিক অঙ্ক বসতে পারে।
দেশীয় পদ্ধতিতে হাজার এবং অযুত দুই ঘরকে একত্রে হাজার নামে উচ্চারণ করা হয়, লক্ষ এবং নিযুত দুই ঘরকে একসঙ্গে লক্ষ নামে উচ্চারণ করা হয়। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে কিভাবে সংখ্যাকে পড়ে থাকি সেগুলো আমরা শিখলাম, যে কিভাবে করে লিখি এবং পড়ি। এখন আমরা শিখব 7 নম্বর টপিকস, আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি? আন্তর্জাতিক গণনা পদ্ধতি হচ্ছে এই যে এখানে যেরকম আমরা লিখলাম একক, দশক, শতক, হাজার, এগুলো এখন এখানে আমরা লিখব। তাহলে এই যে এখানে আমরা ঘরগুলো লিখলাম একক, দশক, শতক, হাজার, এই হাজার পর্যন্ত আমাদের দেশীয় পদ্ধতির সাথে মিলে যাবে, কিন্তু এর পরের দুইটি ঘর আমাদের দেশীয় পদ্ধতিতে নাই। এই দুইটি ঘর হচ্ছে মিলিয়ন এবং তারপরে বিলিয়ন। তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বলতে পারি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এই দুইটি ঘর নতুন। আন্তর্জাতিক পদ্ধতিতে এই যে আমরা ঘরগুলো লিখলাম, এককের ঘরে আমরা একটি অঙ্ক বসাবো, দশকের ঘরে একটি অঙ্ক, শতকের ঘরে একটি অঙ্ক, অর্থাৎ দেশীয় পদ্ধতির মতো করে আমরা এখানে বসাবো একক, দশক, শতকের ঘরে। কিন্তু এর পরে হাজার, মিলিয়ন, বিলিয়ন এই ঘরগুলোতে 3টি করে অঙ্ক বসে থাকে। বিলিয়নের ঘরে যত অঙ্ক হয় তত অঙ্কই বসে, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, যত অঙ্ক হয় তত অঙ্ক বিলিয়নের ঘরে বসে। কিন্তু হাজার এবং মিলিয়ন এই দুই ঘরে 3 অঙ্ক করে বসে। 3 অঙ্কর কমও বসে না, 3 অঙ্কর বেশিও বসে না। হাজারের ঘরে, মিলিয়নের ঘরে 3 অঙ্ক করে বসবেই। আর একক, দশক, শতক দেশীয় পদ্ধতিতে যেভাবে, এখানেও সেইভাবে 1 অঙ্ক, 1 অঙ্ক, 1 অঙ্ক। বিলিয়নের ঘরে আমরা দেশীয় পদ্ধতিতে কোটির ঘরে যেমন একাধিক অঙ্ক বসাইতে পারছি, একই রকমভাবে আন্তর্জাতিক পদ্ধতিতেও বিলিয়নের ঘরে যত অঙ্ক হবে তত অঙ্কই বসবে, কোনো সমস্যা নেই। কিন্তু হাজার এবং মিলিয়ন এই দুই ঘরে 3 অঙ্কের কম বসবে না, 3 অঙ্কের বেশিও বসবে না, 3 অঙ্ক করেই বসবে। তাহলে যখন আমি যদি এখানে লিখতে চাই যে এককের ঘরে 3, দশকের ঘরে 5, শতকের ঘরে 9 আমরা লিখলাম। এখন হাজারের ঘরে আমাকে 3 অঙ্ক বসাইতে হবে। আমি যদি হাজারের ঘরে আমি যদি বলি যে 53,000, আমি লিখলাম হাজারের ঘরে 53। এখন এখানে তো হইলো 2 অঙ্ক, কিন্তু বসাইতে হবে 3 অঙ্ক। আমি কিভাবে বসাবো? আমি বারবারে বলি, এটা ক্লিয়ার করে দিই কিভাবে বসাবো। এই যে এখানে 2 অঙ্ক হলো, এখন আমি কিন্তু প্রশ্নে বলে দিছি 53,000। এখন একটু খেয়াল করেন, আমি যদি 53-র এই ডান দিকে যদি আমি একটা শূন্য বসাই, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 530,000। সংখ্যাটার মান পরিবর্তন হয়ে যাবে। সংখ্যার মান পরিবর্তন করা যাবে না। 53,000 তো 53,000ই লিখতে হবে, মান পরিবর্তন করা যাবে না। এখন হাজারের ঘরে তো 3 অঙ্ক বসে। আমি একটা কাজ করি, 1, 2, এই যে 3, বাম দিকে আমি একটা শূন্য বসাই দিই। একটু খেয়াল করেন তো এখানে কয়টা অঙ্ক? 1, 2, 3, 3টা অঙ্ক হলো। কিন্তু 53,000 কি পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন হয়নি। 53,000ই আছে, কিন্তু অঙ্ক কিন্তু 3টা হয়ে গেল। এই জন্য আমরা যে জিনিসটা খেয়াল রাখবো যে হাজারের ঘরে যদি 3 অঙ্ক না হয়, যত অঙ্ক হবে 3 অঙ্ক হওয়ার জন্য যেই কয়টা অঙ্ক দরকার তাদেরকে আমরা বাম দিকে বসাবো। যেমন আমি একটু বোঝানোর জন্য আমি বলি যে হাজারের ঘরে যদি আমি বলি যে 7,000, শুধু 7,000। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে আমি একটা সংখ্যার মধ্যে 7,000 বললাম, তখন আমি কিভাবে লিখবো? যে 7,000 লিখলাম, তার বাম দিকে 1, 2, 2টা শূন্য দিব, তাহলে কিন্তু 7,000ই থাকে, অঙ্ক 3টা হয়ে যায়। তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে মিলিয়নের ঘরেও একই পদ্ধতি। আমি যদি এখন বলি যে 12 মিলিয়ন, তাহলে আমি 12 মিলিয়ন লিখলাম। এখন অঙ্ক তো 3 অঙ্ক হইতে হবে, তাহলে আমি এখন বাম দিকে একটা শূন্য দিব, তাহলে 3 অঙ্ক হয়ে গেল। এই জিনিসটা খেয়াল রাখবো। আর বিলিয়নের ঘরে আমি যদি বলি 5 বিলিয়ন, আমি 5 বিলিয়নই লিখবো, শুধু 5। আমি যদি বলি 59 বিলিয়ন, আমি লিখবো 59 বিলিয়ন। তাহলে যত অঙ্ক হবে বিলিয়নের ঘরে যত অঙ্ক হোক তত অঙ্ক বসাবো। আর একক, দশক, শতকের ঘরে 1 অঙ্ক করে বসাবো। হাজার এবং মিলিয়নের ঘরে আমাকে 3 অঙ্ক করে বসাইতে হবে। তখন যত অঙ্ক দরকার আমি বাম দিকে বসিয়ে দিয়ে 3 অঙ্ক পূরণ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম। তাহলে আমি যদি এই সম্পূর্ণটাকে যদি আমি এখন এখানে লিখি, তাহলে কীভাবে লিখবো? 5, 9, 0, 1, 2, 0, 5, 3, 9, 5, 3 আমরা লিখলাম। আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে এই সংখ্যাটাকে লিখলাম। এখন এই যে কমা ব্যবহার, দেশীয় পদ্ধতিতে যেরকম আমরা কমা ব্যবহার করেছিলাম, একই পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এখন কমা ব্যবহারের নিয়মটা শিখব। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম হচ্ছে ডান দিক থেকে প্রতি 3 অঙ্ক পরপর কমা বসবে।
কোনো দুই অঙ্ক নাই, প্রতি 3 অঙ্ক পরপর কমা বসতে থাকবে। আমাদের দেশীয় পদ্ধতিতে প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা বসার পরে এরপরে 2 অঙ্ক পরপর কমা বসছে, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো 2 অঙ্ক নাই, একেবারে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসতে থাকবে। তাহলে 1 2 3 3 অঙ্ক পরে কমা, 1 2 3 3 অঙ্ক পরে কমা, 1 2 3 3 অঙ্ক পরে কমা। এই প্রথম কমাটা দ্বারা হাজারকে বুঝাবে, দ্বিতীয় কমাটা দ্বারা মিলিয়নকে বুঝাবে, তৃতীয় কমাটা দ্বারা বিলিয়নকে বুঝাবে। 59 বিলিয়ন, 12 মিলিয়ন, 53,953। তাহলে আমরা এখানের মধ্যে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা সংখ্যাগুলোকে কিভাবে করে লিখে থাকি এবং কমা কিভাবে করে ব্যবহার করে থাকি সেটা আমরা শিখলাম। তাহলে একসঙ্গে আমাদের 6 7 8 3টি টপিকস কিন্তু হয়ে গেল। এই কমা ব্যবহার 2টার মধ্যে আমরা শিখে দিলাম, তাহলে আমরা হয়ে গেল এই সবগুলো টপিকস। এখন একটা বিষয়, দেশীয় সংখ্যা পঠন রীতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এই দুইটির মধ্যে একটা সম্পর্ক আছে। দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো যে আমরা এখানের মধ্যে যদি লিখি যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং আরেকটা লিখি 1 বিলিয়ন সমান 100 কোটি। এই যে আমরা 2টা লাইন লিখলাম, এটা হচ্ছে আপনারা যদি ভালো করে খেয়াল করেন মিলিয়ন, মিলিয়ন কোথায়? আন্তর্জাতিক পদ্ধতিতে, আর লক্ষ আমাদের দেশীয় পদ্ধতিতে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক হলো যে আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা যখন 10 লক্ষ বলে থাকি, আন্তর্জাতিক পদ্ধতিতে তখন 1 মিলিয়ন বলা হয়। অর্থাৎ দেশীয় পদ্ধতির 10 লক্ষ, আন্তর্জাতিক পদ্ধতির 1 মিলিয়ন সমান সমান। অর্থাৎ কেউ যদি আন্তর্জাতিক পদ্ধতিতে 1 মিলিয়ন বলে, আমরা তাকে দেশীয় পদ্ধতিতে 10 লক্ষ বুঝে নিব। আর আমরা যখন দেশীয় পদ্ধতিতে 10 লক্ষ বলবো, আন্তর্জাতিক পদ্ধতিতে সেটা 1 মিলিয়ন হয়ে যাবে। তাহলে এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে বলেন তো 30 লক্ষতে কত মিলিয়ন হয়? 30 লক্ষতে 3 মিলিয়ন হয়, কারণ 10 লক্ষতে 1 মিলিয়ন, তাহলে 30 লক্ষতে 3 মিলিয়ন। এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। এরপরে আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা যখন 100 কোটি বলে থাকি, আন্তর্জাতিক পদ্ধতিতে সেটিকে 1 বিলিয়ন বলা হয়ে থাকে। অর্থাৎ 1 বিলিয়ন আর 100 কোটি মাঝখানে দেখেন আমরা একটা চিহ্ন দিয়েছি, সমান চিহ্ন, অর্থাৎ এই দুইটা সমান। দেশীয় পদ্ধতির 100 কোটি আর আন্তর্জাতিক পদ্ধতির 1 বিলিয়ন সমান। তাহলে এখন যদি আমাদেরকে প্রশ্নে বলে তাহলে তোমরা বলো 8 বিলিয়নে কত কোটি? 800 কোটি, কারণ 1 বিলিয়নে 100 কোটি, তাহলে 8 বিলিয়নে 800 কোটি হবে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে যে সম্পর্ক, সেখানে 10 লক্ষতে 1 মিলিয়ন হয়, 100 কোটিতে 1 বিলিয়ন হয়। তাহলে আমরা এই যে এখানে সবগুলো টপিকস নিয়ে আলোচনা করলাম, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। আমরা এখানের মধ্যে কয়েকটি প্রশ্ন লিখলাম। সবার প্রথমে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। অর্থাৎ এখানের মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যাগুলো সব কথায় প্রকাশ করা আছে, এগুলো সব কথায় প্রকাশ করা, এইগুলোকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে। অর্থাৎ আমরা যেমন ওই যে সংখ্যা যেমন লিখি 7 8 0 5, এগুলো দিয়ে লিখতে হবে। এগুলো আমরা যখন মুখে বলি সেরকমভাবে এখানে দেওয়া আছে কথায় প্রকাশ করা, তাদেরকে আমরা এখন অঙ্কে লিখব। এখন এখানের মধ্যে আমরা 3টি প্রশ্ন লিখলাম, ক নাম্বারে কয়েকটি সংখ্যা দেওয়া, খ নাম্বারে কয়েকটি এবং গ নাম্বারে কয়েকটি। এখন আমরা যদি এই অঙ্কগুলোর মধ্য থেকে যে কোনো একটি অঙ্ক যদি বুঝতে পারি, বাকি সবগুলো অঙ্ক আমরা নিজেরাই করতে পারবো। এখন আমি এগুলোর মধ্য থেকে গ নাম্বার অঙ্কটা করিয়ে দিব, কারণ এইগুলোর চাইতে তুলনামূলক গ নাম্বারটা একটু বড়, এই জন্য আমি এখন গ নাম্বারটা করিয়ে দিই, বাকিগুলো যেন আমরা নিজেরা করতে পারি। গ নাম্বার প্রশ্নে প্রথমেই বলা হয়েছে 76,09,070, এটি একটি সংখ্যা। 30,09,004, এটি আরেকটি সংখ্যা। অর্থাৎ এক প্রশ্নের মধ্যে 2 প্রশ্ন দেওয়া। তাহলে এখন সবার প্রথমে যেটি দেওয়া আছে 76,09,070, এটির আমরা এখন সমাধান করব, এটিকে আমরা অঙ্কে প্রকাশ করব। সবার প্রথমে তাহলে আমরা এখন এখানের মধ্যে আমরা দেশীয় পদ্ধতিতে, যেহেতু এখানে 76,09,070, আমরা এটিকে দেশীয় পদ্ধতিতে এখানে লেখার চেষ্টা করব, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এখন কোটি পর্যন্ত এখানে লিখব। তাহলে এই যে এখন এটি লেখার আগে আমরা সবার প্রথমে যদি আমরা একটু প্রশ্নটিকে সবার প্রথমে লিখি যে 76,09,070, এটিকে আমরা এখন প্রথমে এটা লিখে নিব। আমরা এখানে সবার প্রথমে প্রশ্নটি লিখে নিলাম, এখন আমরা তার সমাধান করব। এখন আমরা এখানে দেশীয় পদ্ধতিতে যেই ঘরগুলো লিখতে হয় আমরা সেই ঘরগুলো লিখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের দেশীয় পদ্ধতিতে কোটি পর্যন্তই রয়েছে, আমরা কোটি পর্যন্ত লিখলাম। এখন আমরা অঙ্কের মাধ্যমে এটিকে লিখব। সবার প্রথমে বলা হয়েছে 76 লক্ষ।
76 লক্ষ, 76 কি, এই যে এটা হচ্ছে 76, 7 আর 6 পাশাপাশি বসালে 76 হয়। তাহলে 76 লক্ষ, আমরা তাহলে লক্ষের ঘরে চলে যাব, লক্ষের ঘরে গিয়ে আমাদেরকে 76 লিখতে হবে। এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা কিন্তু একটু আগেই আমরা জানতে পেরেছি যে কোটির ঘর ব্যতীত বাকি ঘরগুলোতে শুধুমাত্র একটি অঙ্ক বসাতে হয়। কোটির ঘরে একাধিক অঙ্ক বসানো যায়, কিন্তু কোটি ব্যতীত বাকি ঘরগুলোতে শুধুমাত্র একটি করে অঙ্ক বসবে। এখন আমাদের এই প্রশ্নের মধ্যে আমরা দেখতেছি 76 লক্ষ, আমরা কি তাহলে লক্ষের ঘরে 76কে বসাতে পারবো? এক ঘরের মধ্যে কি দুইটা অঙ্ক বসানো যাবে? না। তাহলে আমরা কি করব, 76-এর প্রথমে যেটা আছে 6, আমরা 6কে এখন লক্ষের ঘরে বসাবো, আর 6-এর সামনে যেটা আছে 7, তাকে সামনে পাঠিয়ে দিব। তাহলে লক্ষের সামনে হচ্ছে নিযুত, নিযুতের ঘরে 7 লিখব। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোটি ব্যতীত বাকি ঘরগুলোতে শুধুমাত্র একটি অঙ্ক বসানো যায়, একটি অঙ্কের বেশি বসানো যায় না। এখন আমরা লক্ষের ঘরে 2 অঙ্ক বসাতে পারবো না। আমরা তাহলে কি করব, আমাদের সবার প্রথমে যেটা আছে তাকে আমরা লক্ষের ঘরে বসাবো, আর সামনে যেটা আছে তাকে আমি সামনে পাঠিয়ে দিব, লক্ষের সামনে। তাহলে লক্ষের সামনে নিযুত, নিযুতের ঘরে লিখলাম। তাহলে 76 লক্ষ লেখা হয়ে গেল। এরপরে আছে 9000, কত হাজার? 9000। আমরা তাহলে হাজারের ঘরে যাব, হাজারের ঘরে গিয়ে আমরা লিখব 9, তাহলে 9000। এরপরে আছে 70, আমরা 70কে কীভাবে লিখে থাকি? আমরা কি 70কে শুধু 7 লিখি, নাকি 70কে আমরা এইভাবে করে লিখে থাকি 7 আর পাশে 0, 70 আমরা এইভাবে করে লিখে থাকি। এই যে আমরা 70 লিখলাম, এখন এই 70কে আমি এখন এই দশকের ঘরে কি আমি বসাইতে পারবো? 70 একক দশক। তাহলে আমি এখন এখানে কি দেখতেছি, এখানে দুইটা অঙ্ক 70, অর্থাৎ একক এবং দশক দুইটা অঙ্ক আছে। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 7, হয়ে গেল 70, হয়ে গেল 70। তাহলে আমরা কি লিখলাম, 76 লক্ষ 9070। এখন আমরা যদি এখানে একটা লক্ষণীয় বিষয় আমরা যেটা খেয়াল করতেছি যে নিযুতের ঘরে 7 আছে, কিন্তু 7-এর সামনে কোটির ঘরে কোনো অঙ্ক নাই, না থাকুক কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এরকম করে অঙ্কগুলো বসানোর পরে সর্বশেষ যাকে বসাবো ওইটার সামনে যদি কোনো ঘর ফাঁকা থাকে কোনো সমস্যা নেই, কিন্তু ওইটার পিছনের দিকের কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। তাহলে আমরা দেখতেছি যে এখানে নিযুত সর্বশেষ, একক থেকে তো শুরু হয়, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এটা হচ্ছে সর্বশেষ। তাহলে 7-এর সামনে আর যাওয়ার দরকার নাই, আমরা এখন 7-এর পিছনের দিকে তাকাবো। লক্ষের ঘরে অঙ্ক আছে, অযুতের ঘরে অঙ্ক নাই, শতকের ঘরে অঙ্ক নাই, এই 2 ঘরে অঙ্ক নাই। এটিকে আমরা বসাবো। একটু আগে একটু কথা লিখে নিই। কথাগুলো কি লিখব? কথাটি লিখব এইভাবে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাকি কথা বুঝলাম, কিন্তু অঙ্কপাতন কেন লিখলো? অঙ্কপাতন বলতে কি বোঝায়? কোনো একটি সংখ্যা যখন আমরা অঙ্ক দ্বারা লিখি তখন সেইটাকে বলা হয় অঙ্কপাতন। এখন সবার প্রথমে ছিল 76 লক্ষ 9070, এটি ছিল কথায় প্রকাশ করা, কিন্তু এটি কিন্তু অঙ্কে লেখা ছিল না। আমরা এখন যখন অঙ্কে লিখতেছি তখন আমরা তাকে বলবো অঙ্কপাতন। অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকে অঙ্কপাতন বলা হয়। এই জন্য আমরা লিখলাম কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর। সবার প্রথমে যেটি দেওয়া আছে এটি হচ্ছে কথায় প্রকাশিত সংখ্যা, এটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এখন আমরা লিখব এ খালি ঘরগুলোতে, যেহেতু এইগুলো হচ্ছে খালি ঘর, এখানে কোনো কিছু নাই, খালি, এই জন্য লিখলাম এ খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এই যে আমরা এখানে কথাটি লিখলাম এ খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা এখন কি করব, এই যে অযুতের ঘর এবং শতকের ঘর, এই 2টি ঘরে আমরা 0 বসিয়ে দিব। তাহলে আমরা অযুতের ঘর এবং শতকের ঘরে 0 বসালাম। এখন যে এই যে আমরা দেখতেছি যে এই একক থেকে শুরু করে সর্বশেষ নিযুতের ঘর পর্যন্ত কোনো ঘর ফাঁকা নেই, সব ঘরে অঙ্ক বসানো আছে। এখন আমরা লিখব যে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো, এখন আমরা সংখ্যাটি লিখব যে এখানে আমাদের যেরকমভাবে লিখলাম যে 7609070 আমরা লিখলাম সংখ্যাটি। তাহলে এখন এটিকে আমরা এখন দেশীয় পদ্ধতিতে কমা বসানোর চেষ্টা করব। সবার প্রথমে 1 2 3 3 অঙ্ক পরে কমা বসাবো, তারপরে 2 অঙ্ক পরে কমা বসাবো, তারপরে 2 অঙ্ক পরে, কিন্তু এখানে যেহেতু আর কোনো অঙ্ক নেই তাহলে এখানে কমা বসানোর প্রয়োজন নেই। তাহলে 76 লক্ষ 9070 এটি হচ্ছে উত্তর।
তাহলে আমাদেরকে সবার প্রথমে প্রশ্নটি বলা হয়েছে যে ৭৬,০৯,০৭০ এটি কথায় প্রকাশিত একটি সংখ্যা, এটিকে অঙ্কে লিখতে হবে। এই যে আমরা অঙ্কে লিখলাম, এখানে শুধু অঙ্ক। এই অঙ্কে প্রকাশ করার জন্য আমরা কিভাবে লিখব? সবার প্রথমে দেশীয় পদ্ধতিতে আমরা যেগুলো লিখে থাকি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত লিখব। এরপরে এই যেখানে বলা আছে ৭৬ লক্ষ, আমাদেরকে লক্ষের ঘরে যাইতে হবে। লক্ষের ঘরে গিয়ে আমাদেরকে ৭৬ বসাইতে হবে। এখন আমরা তো কোটি ব্যতীত বাকি ঘরগুলোতে তো আমরা একটা অঙ্কের বেশি বসাইতে পারি না। এখন ৭৬ তো ২ অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা কী করব? লক্ষের ঘরে প্রথম যেই ৬টা তাকে বসাবো, আর তার সামনের অঙ্কটিকে সামনের ঘরে লিখে দিব। নিযুতের ঘরে আমরা ৭ লিখে দিলাম, হয়ে গেল ৭৬ লক্ষ। কারণ আমরা কিন্তু দেশীয় পদ্ধতিতে লক্ষ এবং নিযুত এই দুই ঘরকে একসঙ্গে লক্ষ বলে থাকি। তাহলে আমি যদি লক্ষের ঘরে ৬ এবং নিযুতের ঘরে ৭ লিখেও থাকি, তাও কিন্তু আমি উচ্চারণ করব ৭৬ লক্ষ নামে। আমি কিন্তু বলবো না যে ৭ নিযুত, না, বলবো ৭৬ লক্ষ। আমরা দেশীয় পদ্ধতিতে হাজার এবং অযুতকে একসঙ্গে হাজার বলে থাকি। আমরা বলবো না ০ অযুত, না, আমরা বলবো ৯,০০০। অর্থাৎ হাজার এবং অযুত একসঙ্গে করলে যত হবে তাকে আমরা হাজার বলে উচ্চারণ করব। তাহলে এই যে এই পদ্ধতিতে আমরা দেখব যে একক থেকে শুরু করে সর্বশেষ যেই ঘরে আমরা অঙ্কটি বসালাম তারপরে কোনো ঘর ফাঁকা আছে কিনা। সর্বশেষ যেটা বসালাম নিযুতের ঘরে, এখন নিযুতের এই পিছনের দিকের কোনো ঘর ফাঁকা আছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখন আমরা দেখলাম যে অযুতের ঘর এবং শতকের ঘর ফাঁকা ছিল, ওই খালি ঘরগুলোতে আমরা ০ বসিয়ে দিব। যখনই আমরা ০ বসিয়ে দিব সম্পূর্ণ এটা পূর্ণ হয়ে গেল, তখন আমরা সংখ্যাটিকে লিখতে পারবো যে ৭৬,০৯,০৭০। এখানে কমা বসানো বাধ্যতামূলক না, সুতরাং আপনারা যদি কমা নাও বসান কোনো সমস্যা নেই, কমা বসিয়ে দিলে উচ্চারণে খুবই সুবিধা হয়। ৭৬,০৯,০৭০। তাহলে আমরা এটির সমাধান করলাম। একই রকমভাবে আরেকটি দেওয়া আছে ৩০,০৯,০০৪, সেটির সমাধান এখন আমরা এদিকে করব। তাহলে আমরা এখন এখানে লিখব ৩০,০৯,০০৪। আমরা তাহলে সবার প্রথমে এখানে যেরকমভাবে লিখলাম একক, দশক, শতকগুলো, এখানে আমরা সবগুলো এখন লিখে নিব। তাহলে এখানের মধ্যে আমরা দেশীয় পদ্ধতিতে আমরা যেই ঘরগুলো লিখে থাকি এই ঘরগুলো এখানেও লিখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা এই যে কথায় প্রকাশিত যে সংখ্যাটি তাকে এখানে আমরা অঙ্কের মাধ্যমে লিখব। আমরা সবার প্রথমে এখানে লিখলাম ৩০ লক্ষ, তাহলে আমাকে লক্ষের ঘরে যাইতে হবে। লক্ষের ঘরে গিয়ে ৩০ লিখতে হবে। এখন ৩০ এই যে সংখ্যাটি, এটি কি এক অঙ্কের? না, এটি ২ অঙ্কের। এখন ৩০ লক্ষ আমাকে বলছে এখানে, আমি লক্ষের ঘরে ৩০ লিখতে হবে। এখন আমি কি লক্ষের অঙ্কে এই ২ অঙ্ক বসাইতে পারবো লক্ষের ঘরে? না, আমি লক্ষের ঘরে এই ২ অঙ্ক বসাইতে পারবো না। তাহলে আমি কি করতে পারি? ওই ৩০-এর প্রথমে যেটা আছে ০ তাকে আমি লক্ষের ঘরে বসিয়ে দিব, আর ওই ০-এর সামনে যেটা ৩ তাকে আমি লক্ষের সামনে পাঠিয়ে দিব। অর্থাৎ এই ০-এর সামনে আমি ৩ লিখব, হয়ে গেল ৩০ লক্ষ। কারণটা কি? কারণ আমরা দেশীয় পদ্ধতিতে লক্ষ এবং নিযুত একসঙ্গে লক্ষ বলে থাকি। তাহলে এখানে ৩০ লক্ষ বসানো হয়ে গেল। এরপরে বলছে ৯০০। তাহলে আমরা এখন শতকের ঘরে যাব। শতকের ঘরে লিখতে হবে ৯০০। তাহলে শতকের ঘরে ৯ লিখলাম, ৯০০। এরপরে ৪। তাহলে ৪ মানে কি? একক। তাহলে এককের ঘরে আমরা ৪ লিখব। আমরা লিখে ফেললাম ৩০,৯০৪। এখন আমরা এই যে একক থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখতে দেখতে এক পর্যায়ে গিয়ে দেখলাম সর্বশেষ অঙ্কটা নিযুতের ঘরে বসানো আছে। এই যে নিযুতের ঘরে আমরা সর্বশেষ অঙ্কটা বসালাম, এর ডান দিকের কোনো ঘর আমরা ফাঁকা রাখতে পারবো না। আমরা দেখতেছি অযুত, হাজার, দশক এই ঘরগুলো ফাঁকা আছে, আমাদেরকে এই ঘরগুলো ০ দ্বারা পূরণ করে দিতে হবে। এখন আমরা এটা পরে লিখব, আগে কথাটা লিখে নিই। কথাটা আমরা লিখব যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, এখন আমরা কি লিখব? তাহলে অঙ্ক পাতনের পর দেখা যায় যে, অর্থাৎ অঙ্ক দ্বারা লেখার পরে দেখা যায় যে অযুত, হাজার এবং দশকের ঘরগুলো খালি রয়েছে। এই যে এখানে যেভাবে লিখলাম যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই, এরকমভাবে এখানে এর মধ্যে লিখব যে অযুত, হাজার এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা এই কথাটি লিখে নিলাম যে কথায় প্রকাশিত সংখ্যাটি, এই যে সবার প্রথমে যেটা লেখা আছে এটা তো কথায় প্রকাশিত সংখ্যা। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, হাজার এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা লিখব এ খালি ঘরগুলোতে
শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতএব নির্ণেয় সংখ্যা সমান, এখন আমরা এই যে আমাদের অযুত, হাজার, দশকের ঘরগুলো ফাঁকা রয়েছে সেখানে আমরা এখন শূন্য দিয়ে দিব। এখন আমি কেন এখানের মধ্যে শুরুতেই এই ঘরগুলোতে শূন্য দিলাম না, তার একটা কারণ আছে। তার একটা কারণ হলো যে আমরা যদি শুরুতেই এই শূন্যগুলো দিয়ে দেই তখন আমাদের এই যে এখানে যে নির্দিষ্ট করে বলতে হবে যে কোন কোন ঘরে ফাঁকা আছে, কোন কোন ঘরে কোনো অঙ্ক নেই, ওই লাইনটা থেকে আমাদের সমস্যা হয়ে যাবে। কারণ আমি যদি এখন শুরুতেই সবগুলো জায়গাতে যেই ঘরগুলো ফাঁকা ছিল ওই ঘরগুলোতে যদি আমি শূন্য দিয়েই দিই আমার কিন্তু বুঝতে কঠিন হবে কোন ঘরটা ফাঁকা ছিল। এই জন্য আমরা কী করলাম, যেই কথায় যেই সংখ্যাটি দেওয়া তাকে প্রথমে আমরা সবগুলো বসালাম এবং যেই ঘরগুলো ফাঁকা আছে তাদেরকে আমরা ফাঁকাই রেখে দিলাম। এরপর এইভাবে করে লিখতে লিখতে এক পর্যায়ে গিয়ে যখন আমি দেখব অযুতের ঘর খালি, আমি লিখতে পারবো অযুত, হাজার এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই, এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, তখন গিয়ে আমরা অযুত, হাজার এবং দশকের ঘরে শূন্যগুলো দিয়ে দিলাম। ব্যাস আমার সংখ্যাটাও পূর্ণ হয়ে গেল এবং এখানের মতো কথাগুলো ঠিকঠাকভাবে লিখতে পারলাম। কিন্তু যদি শুরুতে যদি সব খালি ঘরগুলোতে শূন্য দিয়ে দিই তখন এখানেই গিয়ে সমস্যা হয়ে যেতে পারে যে কোন ঘরগুলোতে শূন্য ছিল না, খালি ছিল। এই জন্য আর কি শুরুতে শূন্য দিলাম না, এখন শূন্যগুলো দিয়ে দিলাম। এখন আমরা লিখব নির্ণেয় সংখ্যা সমান, এখানের মধ্যে যেই সংখ্যাটি আমরা লিখলাম সম্পূর্ণটাকে আমরা এখানে লিখে দিব 3 0 0 0 9 0 4। তাহলে আমাদের সংখ্যাটি লেখা হয়ে গেল। এখন আমরা দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহার করি। 1 2 3 3 অঙ্ক পরে কমা, 1 2 2 অঙ্ক পরে কমা, 1 2 2 অঙ্ক পরে কমা বসার কথা, কিন্তু এখানে আর কোনো অঙ্ক না থাকাতে কমাটা আর বসাবো না। তাহলে এখানে কি হবে, 30,904 হয়ে গেল আমাদের। এটি হচ্ছে উত্তর। আমরা আশা করি এই যে আমরা এখানে দুইটি অঙ্ক করলাম এই একই পদ্ধতিতে, হুবহু এই একই পদ্ধতিতে আমরা বাকি সবগুলো অঙ্ক এভাবে করে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে আরও কয়েকটি প্রশ্ন লিখে নিলাম। এখন এখানে আমরা সর্বমোট 5টি প্রশ্ন লিখেছি। সেই একই রকমের অঙ্ক, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখানে সবগুলো কথায় লেখা আছে, এই সংখ্যাগুলোকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে। এখন এখানের মধ্যে এই 5টি অঙ্কের মধ্যে 5 নম্বর অঙ্কটা সবচেয়ে বড়, কারণ এখানে বলা হয়েছে যে 3,500,85,921। বাকি অঙ্কগুলো তুলনামূলক এটির চাইতে ছোট আছে। তো আমি এখন এই 5 নম্বর অঙ্কটা করিয়ে দিব, হুবহু একই নিয়মে আমরা বাকি অঙ্কগুলো সবগুলো করব ইনশাআল্লাহ। তাহলে সবার প্রথমে আমরা এখানে লিখি সমাধান। আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করতেছি। আমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটাকে লিখে ফেলব, 3,500,85,921। আমরা এখন প্রশ্নটা এখানে লিখলাম। এখন আমাদের দেশীয় পদ্ধতিতে এখানে যেহেতু 3,500 কোটি লক্ষ, এই যে যেহেতু কোটি লক্ষ আছে, সুতরাং আমরা দেশীয় পদ্ধতিতে এখন আমরা যেগুলো লিখে থাকি সেগুলো এখন সবার প্রথমে আমরা লিখব একক, দশক, শতক, এগুলো এখন লিখে ফেলব। তাহলে আমরা এই সবগুলো লিখে ফেললাম এখানের মধ্যে। এখন এখানে কি দেওয়া আছে, আমরা কিন্তু জানি যে কোটির ঘরে একাধিক অঙ্ক বসানো যাবে, বাকি ঘরগুলোতে শুধুমাত্র একটি অঙ্ক বসানো যাবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে 3,500 কোটি, তার মানে এই পুরোটাই কোটির জন্য হয়েছে। তাহলে 3,500 কোটি, আমরা কোটির ঘরে চলে যাব, কোটির ঘরে গিয়ে 3,500 লিখব, কারণ এই পুরোটাই কোটি। আবার এখানের মধ্যে আলাদা করা যাবে না যে এটা হাজার, আবার এখানে 500, তাহলে আবার এটাকে কোটি আবার কীভাবে কী হবে না হবে না, এখানে এই সম্পূর্ণটাই কোটি, 3,500 কোটি। তাহলে আমরা এখন কোটির ঘরে গিয়ে 3,500 লিখব, 3,500, 3500, 3,500 কোটি। এরপরে আমরা এখানে দেখতেছি 85 লক্ষ, তাহলে আমাদেরকে লক্ষের ঘরে লিখতে হবে 85। এখন 85 তো 2 অঙ্কের, 8 এবং 5, তাহলে আমরা কি লক্ষের ঘরে 2 অঙ্ক লিখতে পারবো না। আমরা 85-র 5কে এখানে লিখলাম লক্ষের ঘরে, আর 5-এর সামনে যেই 8 সেই 8কে সামনের ঘরে লিখে দিলাম, নিযুতের ঘরে 8, 85 লক্ষ। এরপরে দেওয়া আছে 900, তাহলে আমরা এখন এই যে শতকের ঘরে 9 দিব, 900। 21 আমরা কীভাবে লিখে থাকি, 21 লিখে থাকি এভাবে করে। আমরা এই যে এখানে 21 লিখলাম, এখানে কি কি আছে, একক, দশক, তাহলে এককের ঘরে 1, দশকের ঘরে 2, 21 আমরা লিখে ফেললাম। 3,500 কোটি 85,921।
এখন আমরা দেখতেছি যে এখানে একক থেকে শুরু করে একেবারে সর্বশেষ আমরা কোটির ঘরে অঙ্ক বসিয়েছি। এখন এই কোটির ডান দিকের কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। আমরা দেখতেছি অযুতের ঘর ফাঁকা, হাজারের ঘর ফাঁকা, থাকুক, একটু পরে লিখব। এখন আমরা এখানে সেই কথাগুলো লিখে ফেলব যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, এখন আমরা কি লিখব, আমরা দেখতেছি যে এই অঙ্ক পাতনের পর অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা এই কথারই এখানে লিখব। তাহলে আমরা এই কথাটা লিখে নিলাম যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে, আমরা এখানে এ লিখি, এখানে লিখি যে এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা এখানে কথাটি লিখে ফেললাম যে এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখন আমরা এখানে আমাদের সেই সংখ্যাটি লিখব যে অতএব নির্ণেয় সংখ্যা সমান, এখন যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু এই অযুত আর হাজারের ঘরে শূন্য বসাই নাই। এখন আমরা অযুত এবং হাজারের ঘরে শূন্য বসাবো, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে অযুত এবং হাজারের ঘরে শূন্য বসিয়ে এখন সম্পূর্ণটাকে আমরা এখানে লিখে দিব 3500, এরপরে 85, তারপর 2টা শূন্য, 921। তাহলে এই যে এখানে মধ্যে আমরা সংখ্যাটি লিখলাম। এখন আমরা যদি চাই যে এখানে মধ্যে কমা বসাবো, তাহলে আমরা কমা বসাতে পারি। প্রথমে 3 অঙ্ক পরে কমা, তারপরে 2 অঙ্ক পরে কমা, তারপরে 2 অঙ্ক পরে কমা। এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানের মধ্যে কি হলো, 3500 কোটি 85,921। এখন যে বিষয়টা আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানের মধ্যে কিন্তু 3500 এটা কয় অঙ্কের, এটা হচ্ছে 4 অঙ্কের। আমরা তাহলে প্রথমে আমরা 3 অঙ্ক পরে কমা বসালাম, তারপরে 2 অঙ্ক পর, তারপরে 2 অঙ্ক পর, তাহলে হয়ে গেল মোটামুটি আমাদের অঙ্কটা শেষ। কিন্তু এই যে 3500, এখন এই অঙ্কটা আমরা কোন পদ্ধতিতে করতেছি, দেশীয় পদ্ধতিতে। দেশীয় পদ্ধতিতে প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা বসাতে হয়, তারপর 2 অঙ্ক পর পর কমা বসাতে হয়। এখন এই যে 3500, এই 3500-এর এখানে 4টা অঙ্ক আছে। এখন 3500 কোটি, অর্থাৎ কোটির এখানে 4 অঙ্ক হয়ে গেছে, 1 2 3 4। এখন আমরা বলতে পারি যে একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কিন্তু দেশীয় পদ্ধতিতে শতকের পরে কমা বসাই। এই জিনিসটা এখন খেয়াল করেন, এটা আমি ক্লিয়ার করে বলে দিই যে আমরা দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতকের পরে কমা বসাই। তাহলে এখন 3500 কোটি, তাহলে কোটির ঘরে 3500। এখন 3500 এখানে 4টা অঙ্ক, তাহলে আমরা একক, দশক, শতকের পরে যদি আমরা কমা বসাই তাহলে হয়ে গেল 3500 কোটি 85,921। এটি হচ্ছে আমাদের উত্তর। এখন এই যে এখানে আমরা কমা বসালাম, এই কমা বসানোটা কিন্তু বাধ্যতামূলক না। প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে কমা ব্যবহার করে সংখ্যাটি নির্ণয় করো, তখন কমা বসানো বাধ্যতামূলক। কিন্তু এখন যেহেতু কমা বসানোর কোনো কথা বলা হয় নাই, শুধু বলছে যে এই কথায় প্রকাশিত সংখ্যাগুলোকে অঙ্কে লেখো, বাস। আমরা যদি অঙ্কে লিখি তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমাদের কাছে এই কমা বসানোটা বাধ্যতামূলক না, চাইলে দিতে পারি, না চাইলে নাই দিই, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এখানে মধ্যে আমরা সংখ্যাটি নির্ণয় করলাম, এই একই পদ্ধতিতে বাকি সবগুলো অঙ্ক, সবগুলোর মধ্যে এটা সবচেয়ে বড়, আমরা এটি করলাম। বাকিগুলো আমরা এই একই পদ্ধতিতে করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে আরও নতুন করে কিছু প্রশ্ন লিখলাম। এখানে আমাদের সবার প্রথমে লেখা রয়েছে যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদেরকে কথায় লিখতে বলা হয়েছে। একটু আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কথায় দেওয়া ছিল, আমরা অঙ্কে লিখছি, আর এখন অঙ্কে দিয়ে দিছে আমাদেরকে কথায় লিখতে হবে। তাহলে এখন আমাদের এখানের মধ্যে অনেকগুলো এখানে সংখ্যা রয়েছে, আমরা এই সবগুলো করব না, আমরা 2-3টা যদি করি বাকি সবগুলো আমরা পারবো, কারণ প্রত্যেকটা একই নিয়মের অঙ্ক। তো এখন সবার প্রথমে যে সংখ্যাটি রয়েছে এখানে আমাদের এই সংখ্যাটিকে এখন কথায় লিখতে হবে। এখন এখানে যে সংখ্যাগুলো একটির মধ্যেও কিন্তু কমা দেওয়া নেই, আমরা যদি একটি সংখ্যার মধ্যে কমা দেই তাহলে কিন্তু ওই সংখ্যাটি খুব সহজে আমরা উচ্চারণ করতে পারি যে এই সংখ্যাটি কত হবে। যদি কমা না দিই তখন আমাদেরকে অনেক হিসাব নিকাশ করতে হয়, কিন্তু কমা দিলে খুব সহজেই বলা যায় যে এই সংখ্যাটি কত, আমরা উচ্চারণটা কিভাবে করব। তো এখন সবার প্রথমে যে সংখ্যাটি দেওয়া আমরা সেটিকে যদি এখানে আমাদের লিখি যে ক সমাধান 4 5 7 8 9, আমরা এই সংখ্যাটিকে লিখলাম। এখন এই সংখ্যাটির মধ্যে যদি আমরা কমা বসাতে চাই তাহলে আমরা কী করব, ডান দিক থেকে 1 2 3 অঙ্ক পরে কমা বসাবো, তারপরে 2 অঙ্ক পরে কমা বসাবো। কিন্তু এখানে যেহেতু আর কোনো অঙ্ক নেই তাহলে এখানে আর কমা বসানো লাগবে না, তাহলে এখানে আমরা কমা বসালাম। তো এই যে কমাটি বসালাম, আমরা এই প্রথম কমাটিকে আমরা বলবো হাজারের কমা, দ্বিতীয় কমা লক্ষের, তৃতীয় কমা কোটির। তাহলে এখন প্রথম যে কমা এটি হচ্ছে হাজারের কমা, তাহলে 45,789।
এটি আমরা বলতে পারি যে একক, দশক, শতক 789, তাহলে 45,789। আচ্ছা, এখানে কেন আমরা 45,000 বললাম? তার কারণ আমরা জানি যে দেশীয় পদ্ধতিতে হাজার এবং অযুত এই দুই ঘরের অঙ্ককে একসঙ্গে হাজার বলে উচ্চারণ করা হয়। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে হাজার আর অযুতকে একসঙ্গে আমরা হাজার বলবো, 45,789। তাহলে এই কথাটি এখানে লিখব যে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, এখন গিয়ে আমরা সংখ্যাটি লিখব যে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় কত হয়, সেটি হচ্ছে 45,789। এই কথাটি এখানে লিখব 45,789। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। এখন এখানে কিন্তু সংখ্যা একটা না, এখানের মধ্যে কিন্তু আমরা দেখতেছি যে এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা, অর্থাৎ ক নাম্বারের মধ্যেই 3টি সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমরা একটি সংখ্যার সমাধান করলাম, এটিকে কথায় প্রকাশ করলে কত হয় আমরা এখানের মধ্যে লিখলাম। একই রকমভাবে এখন এর পরে যেটা দেওয়া আছে 41007, সেটিকে এখানে লিখে আমরা লিখব সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কত হয় সেটা। এখানে যদি আমরা কমা বসাই তাহলে 1 2 3 3 অঙ্ক পরে কমা বসাবো, তাহলে কত হবে একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার অযুতকে একসঙ্গে আমরা হাজার বলবো, তাহলে 41,007, 41,007 সেটা হবে 41,007। তো একই পদ্ধতিতে বাকি সবগুলো অঙ্ক করব। এখন ছোট্ট একটা অঙ্কের সমাধান করলাম, এখন করবো একটা বড় একটা অঙ্কের সমাধান। সেটা হচ্ছে এই যে ঘ নাম্বার অঙ্ক, এখানের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা আমরা একদম সর্বশেষ যেটা এটা করি, এটা সবচেয়ে বড় একটা অঙ্ক। এটা এখন এখানে মধ্যে লিখবো আমরা যে কয়ের পরে এখন ঘ নাম্বার প্রশ্ন। আমরা কিন্তু ক নাম্বার প্রশ্ন পুরাটা করি নেই, শুধু প্রথম সংখ্যাটা করলাম, এবারে দ্বিতীয় সংখ্যাটা লিখে একই পদ্ধতিতে লিখব, তৃতীয় সংখ্যাটা লিখে একই পদ্ধতিতে করব, একই রকমভাবে। এখন আমরা ঘ নাম্বারের সবচেয়ে বড় যেই সংখ্যাটা সেটি এখানে আমাদের লিখব আমরা যে ঘ নাম্বার সমাধান 839000765। এখন আমরা যদি এখানের মধ্যে দেখতেছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি পর্যন্ত আছে। আমরা এখন ডান দিক থেকে প্রথমে 1 2 3 3 অঙ্ক পরে এখন একটা কমা বসাবো, এরপরে 2 অঙ্ক পরে কমা বসাবো, এরপরে 2 অঙ্ক পরে কমা বসাবো। তাহলে কী হবে, প্রথম কমাটা হাজারের, এর পরের কমাটা লক্ষ, এর পরের কমাটা কোটি, তাহলে 8,39,00,000। এখানে 0,000, তো 0,000 তো আর বলার দরকার নেই, যদি অন্য কিছু হইতো আমরা বলতাম, কিন্তু 0,000 এটা তো বলার কোনোই প্রয়োজন নেই। তাহলে 8,39,765, একক, দশক, শতক, তাহলে 765। তাহলে আমরা এটিকে এখন লিখব যে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,39,765। তাহলে আমরা সংখ্যাটিকে এইভাবে করে বানান করে করে লিখব। তাহলে আমরা এখানে আমাদের সংখ্যাটিকে লিখে ফেললাম যে 8,39,765। তাহলে এভাবে করে আমাদেরকে লিখতে বলা হয়েছে যে তোমাদেরকে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদেরকে কথায় লেখো। আমরা কথা বলার সময় এই সংখ্যাগুলোকে যেভাবে উচ্চারণ করব সেটি এখানে আমরা লিখতে হবে। আমরা কিন্তু কথা বলার সময় কিন্তু বলি না যে 7 নিযুত 5 অযুত, এটা বলি না। আমরা এই যে যেভাবে করে উচ্চারণ করে থাকি সেভাবে করে আমরা লিখলাম যে 8,39,765। তো এই একই রকমভাবে আমরা সবগুলো সংখ্যাকে কথায় প্রকাশ করে লিখব। এখন আরেকটা যদি আমরা মুখে মুখে যদি এখন বলি যে এই যে এই সংখ্যাটি এটি কত হবে, একক, দশক, শতক, শতকের পরে কমা দিব, 3 অঙ্ক পরে কমা, তারপরে 2 অঙ্ক পরে কমা, তারপরে 2 অঙ্ক পরে কমা। এখন আমরা এখানে যদি দেই একটু বোঝানোর জন্য 1 2 3 3 অঙ্ক পরে কমা, 2 অঙ্ক পরে কমা, 2 অঙ্ক পরে কমা, তাহলে প্রথমটা হাজার, তারপরে লক্ষ, তারপরে কোটি, তাহলে 5,08,77,003। এখন আমরা যদি এই সংখ্যাটাকে করি তাহলে কত হবে, এখানের মধ্যে আমরা প্রথমে 1 2 3 3 অঙ্ক পরে কমা বসাবো, এরপরে 2 অঙ্ক পরে কমা বসাবো, তাহলে কত হয়, তাহলে প্রথমটা হচ্ছে হাজার, তারপরেরটা হচ্ছে লক্ষ, 8,90,075। তাহলে এই একই পদ্ধতিতে আমরা সবগুলো সংখ্যাকে কথায় প্রকাশ করব। আমরা আশা করি এই যে দুইটা অঙ্ক আমরা করলাম, এই দুইটি অঙ্কের নিয়মে বাকি সবগুলো অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের নতুন করে কিছু প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে
তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখন স্থানীয় মান কিভাবে বের করতে হয় এটা তো আমাদের জানা আছে, কিন্তু এখানে নতুন করে তারা বলল যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান, অর্থাৎ একটি সংখ্যার সবগুলোর স্থানীয় মান বের করতে হবে না, শুধুমাত্র সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে হবে। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শুরুতেই বলেছিলাম যে সার্থক অঙ্ক দুই রকমের, একটি হচ্ছে সার্থক অঙ্ক এবং আরেকটি হচ্ছে পরার্থক অঙ্ক বা অভাবজ্ঞাপক অঙ্ক বা সহকারী অঙ্ক। এখন সার্থক অঙ্ক কাদেরকে বলা হয়? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সর্বমোট 9টি অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয়। আর 0 এটিকে সার্থক অঙ্ক বলে না, এটিকে অভাবজ্ঞাপক অঙ্ক বা পরার্থক অঙ্ক বা সহকারী অঙ্ক বলা হয়। তার মানে এক কথায় বলতে গেলে এখানে যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে আমরা শূন্যের স্থানীয় মান বের করব না, শূন্য ব্যতীত বাকি যেগুলো আছে তাদের স্থানীয় মান বের করব, কারণ শূন্যই একমাত্র সার্থক অঙ্ক না, আর বাকি যত অঙ্ক আছে সবাই সার্থক অঙ্ক। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি এখানে 4টা প্রশ্ন এখানে লেখা রয়েছে। এখন এই 4টি প্রশ্নের মধ্যে সবচেয়ে বড়টি যেটি, আমরা এই সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করব। তার আগে প্রথমটি একটু বলে নেই। প্রথমে দেওয়া আছে 72, এখানে এককের স্থানে আছে 2, 2 একটি সার্থক অঙ্ক, তাহলে 2 এর স্থানীয় মান এককের জায়গাতে 2 একক বা 2, আর 7 হচ্ছে দশকের জায়গায়, তাহলে 7 এর মান হচ্ছে 7 দশক বা 70। তাহলে আমরা বলবো 2 এর মান হচ্ছে 2, 7 এর মান হচ্ছে 70, এভাবে করে আমরা বলবো। এখানে 2টি যেহেতু সার্থক, 2টির মানই আমরা বের করব। এখন এই যে গ নাম্বার অঙ্কটাতে এখানে 0 আছে, এই শূন্যের স্থানীয় মান বের করব না। 3 একক, 2 শতক, 4000। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে 0 যে স্থানে আছে আমরা কিন্তু ওই স্থানটিকে হিসাব করব। আমরা যে একেবারে আমাদের অঙ্ক থেকে শূন্যকে বাদ দিয়ে দিব এমনটা না, আমরা সেই শূন্যের স্থানটিকে হিসাবে ধরে নিব। তাহলে এখানের মধ্যে একক 3 হচ্ছে সার্থক, 3 এককের জায়গাতে আছে, আমরা 3 এর মান বের করব। 0 হচ্ছে দশক, কিন্তু 0 সার্থক না, 0 এর মান বের করব না। 2 হচ্ছে শতক, আমরা 2 এর মান বের করব, 2 শতক। 4 সার্থক, তাহলে আমরা 4 এর মান বের করব। এখন এই যে সবচেয়ে বড় অঙ্কটা ঘ, এই ঘ নাম্বার অঙ্কটার এখন আমরা সমাধান করব। 70,809 এই সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করব। এখন এখানে আমরা লিখব সমাধান ঘ। তাহলে আমরা ঘ নাম্বার যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটিকে আগে এখানে লিখব যে 70,809 সংখ্যাটিতে, তাহলে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিতে এখন আমরা সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করব। সবার প্রথমে আছে 9, আমরা 9 এর স্থানীয় মান বের করব। আমরা লিখব যে 9 এর স্থানীয় মান, তাহলে 9 কোথায় আছে? 9 আছে এককের স্থানে, তাহলে আমরা লিখব 9 একক। তাহলে 9 এর স্থানীয় মান হলো 9 একক, বা 9 গুণ একক মানে 1, তাহলে আমরা 1 দিলাম, 9 গুণ 1 বা 9 এককে 9। তাহলে 9 এর স্থানীয় মান হলো 9 একক বা 9 গুণ 1 বা 9। এরপরে 9 এর পরে যে 0 আছে, এই 0 তো সার্থক না, তাহলে আমরা এই 0 এর মান বের করব না। তাহলে এখন 0 এর পরে 8, 8 কোথায় আছে? একক, দশক, শতক, শতকের জায়গাতে আছে, তাহলে আমরা লিখব 8 এর স্থানীয় মান, তাহলে 8 শতক। তাহলে 8 শতক মানে কি? 8 গুণ শতক বলতে বোঝায় 100কে, তাহলে 8 গুণ 100 বা 800। এরপরে 8 এর পরে যে শূন্যটি আছে এটি সার্থক না, এটির মান বের করব না। তারপরে আছে 7, আমরা 7 এর স্থানীয় মান বের করব। এখন 7 কোথায় আছে? একক, দশক, শতক, হাজার, অযুতের স্থানে আছে, তাহলে আমরা লিখব 7 অযুত। বা এখন মনে রাখতে হবে অযুত মানে কি? 1 অযুত মানে 10,000, তাহলে 7 অযুত মানে কত? তাহলে আমরা লিখব 7 গুণ 1 অযুত মানে 10,000, তাহলে 10,000 দিয়ে গুণ দিব, তাহলে 7 গুণ 10,000 বা 70,000। আমরা যদি 7 দিয়ে 10,000কে গুণ দিই তাহলে 70,000 হবে। তাহলে আমরা এই সংখ্যাটি লিখলাম, আমরা এখানে এই সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করলাম। এখন আমরা লিখব যে অতএব 70,809 সংখ্যাটির সার্থক অঙ্কগুলো, অর্থাৎ এখন আমরা এই যে সংখ্যাটির একেবারে এই যে এদিক থেকে যাব, একদম প্রথম থেকে যাব। প্রথমে আছে 7, তারপরে আছে 8 এবং সর্বশেষ আছে 9। সার্থক অঙ্কগুলোর কথা বলতেছি যে এই সংখ্যাটির সার্থক অঙ্কগুলো অর্থাৎ 7, 8 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে, আমরা এখানে কি লিখলাম? যথাক্রমে মানে ধারাবাহিকভাবে। সবার প্রথমে আমরা 7কে লিখলাম। এখন একটা জিনিস আমি এখানে একটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা ঠিক যেই অঙ্কটার স্থানীয় মান বের করতেছি
আমরা সেই মানটাই এখানে লিখব। এখন অনেক সময় অনেকে এই ভুলটা করে যে ৭০,৮০৯ এভাবে করে ডাইরেক্ট লিখে দেয়। না, এটা ৭০,৮০৯ না, এখানে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আলাদা আলাদাভাবে লিখতে হবে। তাহলে এই যে ৭-এর স্থানীয় মান কত, আমরা যে মানগুলো বের করলাম, এখানে ৭-এর স্থানীয় মান হচ্ছে ৭০,০০০। তাহলে আমরা ৭-এর স্থানীয় মান হিসেবে লিখব ৭০,০০০। এরপরে কমা দিয়ে এখন আমরা এই যে ৮ লিখলাম, ৮-এর স্থানীয় মান কত আমরা সেটা লিখব। ৮-এর স্থানীয় মান হচ্ছে ৮০০, আমরা এখানে লিখব ৮০০। এরপরে এই যে ৯-এর স্থানীয় মান হচ্ছে শুধু ৯, আমরা লিখব শুধু ৯। তাহলে আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাবেন আমরা তিনটা আলাদা আলাদা লিখলাম, ৭০,০০০, ৮০০ এবং ৯, তিনটি আলাদা আলাদা। তাহলে আমরা এই যে এগুলো লিখলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখলাম। এখন আমাদের অঙ্কে একেবারে শুরুতে যে ৭২ আছে, এই ৭২ আমরা যদি অঙ্কটা করার সময় একেবারে লাস্টে যদি ৭২ লিখে দিই তাহলে ভুল হবে। আমাদেরকে লিখতে হবে কি, আমরা লিখব যে ৭-এর স্থানীয় মান হচ্ছে ৭০ আর ২-এর স্থানীয় মান হচ্ছে ২। তাহলে আমরা এখানে এসে লিখব ৭০,২, দুইটা আলাদা করে লিখব। তাহলে এখন এই যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কটার মতো করে আমরা বাকি অঙ্কগুলো করব। এখন এই অঙ্কগুলো তো সব ছোট ছোট অঙ্ক, এখন আমরা আরও বড় ধরনের অঙ্কগুলো করব। এখন যে এখানের সংখ্যাগুলো ছোট, আমরা এখন আরও বড় সংখ্যার স্থানীয় মানগুলো বের করব। তা আমরা আগের অঙ্কগুলোর মতোই এখানে আবার নতুন করে আরও কিছু সংখ্যা লিখলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সংখ্যাগুলো আরও বড় বড় সংখ্যা। তো এই সংখ্যাগুলোর মধ্যে একই কাজ, সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো এখন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই যে ৫ নাম্বার সংখ্যাটা, এটা সবচেয়ে বড়, বাকিগুলো ছোট, এই ৫ নাম্বারটা সবচেয়ে বড়। আমরা যদি ৫ নাম্বারটা বুঝতে পারি বাকিগুলো এমনি আমরা পারবো ইনশাআল্লাহ। তো ৫ নাম্বার অঙ্কটা আমরা এখন সমাধান করাবো। আমরা লিখব ৫ সমাধান, যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটি এখানে আমাদের লিখব এই সংখ্যাটিতে, এবার কমা দিয়ে এখন আমরা একেবারে শুরুতে যেটি আছে অর্থাৎ এককের স্থানে আমরা একক, দশক, শতক এভাবে করে আমরা আগাতে থাকব। এখন আমাদেরকে যেহেতু প্রশ্নে বলে দিছে যে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান, তাহলে সবারটা বের করতে হবে না, শুধু সার্থক অঙ্কগুলোর বের করব। তো এখানে আমাদের এই যে ৪, এটি সার্থক, তাহলে এর মান বের করতে হবে। আমরা লিখব ৪-এর স্থানীয় মান হলো, এখন ৪ কোথায় আছে, এককের জায়গাতে ৪ আছে, তাহলে ৪ একক বা ৪ গুণ ১ বা ৪ একে ৪, এটা লিখে দিলাম। এবার ৪-এর পরে যেটা ০, এটা সার্থক না, এটার মান বের করতে হবে না। তারপরে ০, এটির মান বের করতে হবে না। তারপরে ৩, আমরা ৩-এর মান বের করব। তাহলে ৩-এর স্থানীয় মান হলো, এখন আমরা কি লিখব, ৩ কোথায় আছে, একক, দশক, শতক, হাজার। আমরা কিন্তু আগেই বলেছিলাম যে ০-র স্থানীয় মান আমরা বের করব না, কিন্তু ০কে কিন্তু হিসাব থেকে বাদও দিব না, ০ হিসাবের মধ্যে থাকবে। তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে ৩ আছে হাজারের স্থানে, তাহলে আমরা এখানে মধ্যে লিখব ৩,০০০ বা ৩ গুণ হাজার, বলতে ১,০০০কে বোঝানো হচ্ছে, তাহলে ১,০০০ দিয়ে গুণ দিতে হবে, ৩ গুণ ১,০০০ বা ৩,০০০। এরপরে ৩-এর পরে আছে ২, ২-এর স্থানীয় মান বের করব, কারণ ২ সার্থক অঙ্ক। তাহলে ২ কত হবে, হাজারের পরে অযুত, তাহলে ২ অযুত বা ২ গুণ অযুত বলতে ১০,০০০কে বোঝানো হচ্ছে, তাহলে আমরা অযুত যেহেতু ১০,০০০, তাহলে আমরা এখানে ১০,০০০ দ্বারা গুণ করব, বা ২ দিয়ে ১০,০০০কে গুণ দিলে হয় ২০,০০০। এখন আমরা ২-এর পরে যেটি আছে, ২-এর পরে আছে ৯, ৯ সার্থক অঙ্ক, তাহলে আমরা ৯-এর স্থানীয় মান বের করব। এখন ৯ কোথায় আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৯ লক্ষ বা আমরা ৯ গুণ, আমরা লক্ষ বলতে ১ লক্ষকে বোঝাচ্ছি, তাহলে আমরা ১ লক্ষ দ্বারা গুণ করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ১ লক্ষ দ্বারা গুণ করব। তাহলে ৯ দিয়ে যদি ১ লক্ষকে গুণ দিই তাহলে হয় ৯ লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৯ লক্ষ হয়ে গেল। এবার ৯-এর পরে যেটি আছে ০, ০ সার্থক অঙ্ক না, সুতরাং তার মান বের করতে হবে না। এরপরে আছে ৮, ৮ কোথায় আছে, তাহলে ৯ তো লক্ষ, তারপরে লক্ষের পরে কি, লক্ষের পরে নিযুত, তারপরে কোটি। এখন এই যে ৯ হচ্ছে লক্ষ, তারপরে নিযুত, তাহলে ০ নিযুত, তারপরে কোটি, ৮ কোটি। এইবার একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা ৮-এর স্থানীয় মান বের করব, ৮-এর স্থানীয় মান ৮ হচ্ছে কোটির জায়গায়, তাহলে ৮ কোটি। এখন যেই বিষয়টা,
সেটি হচ্ছে 8-এর পরেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যায় নাই, যে 8 কোটি অঙ্কটা শেষ না, 8-এর পরেও আরও অনেকগুলো অঙ্ক রয়েছে। তাহলে আমরা জানি যে কোটির পরে আর কোনো ঘর আমাদের জানা নেই, আমাদের সাধারণত কোটি পর্যন্তই আমরা করে থাকি। তাহলে যেহেতু 8 কোটি, এর পরে বাকিগুলো আরও অনেকগুলো রয়েছে, তাহলে তাদেরকে আমরা কোটি বলবো। এখন কিভাবে বলবো সেটি হচ্ছে, আমরা অঙ্কের শুরুতে যেভাবে করে বলে থাকি একক, দশক, শতক, হাজার, এখন কোটিতে গিয়েও ওইভাবে করেই বলবো। 8 একক কোটি, 7 দশক কোটি, 5 শতক কোটি, এভাবে করে আমরা বলবো। অর্থাৎ আমরা জানি কোটি পর্যন্ত, এখন কোটিতেও অনেকগুলো, তখন উচ্চারণ করব কিভাবে? তখন আমরা বলবো 8 একক কোটি, তারপরে 7 দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, এভাবে করে বলতে থাকবো। তাহলে এখন আমরা 8-এর স্থানীয় মান বের করব। 8 এর স্থানীয় মান হলো 8। এখন 8 কোথায় আছে? কোটির ঘরে। তাহলে আমরা এখন যেহেতু 8কে দিয়ে কোটিটা শুরু, এখানে 8 দিয়ে কোটিটা শুরু, তাহলে আমরা এখন লিখব 8 একক কোটি। এখন আপনারা যদি এখানে এককটা না লিখেন তাও কোনো সমস্যা নেই, যদি লিখি তাহলে একটা ভালো হয়, ধারাবাহিকতা থাকবে, একক, দশক, শতক, ধারাবাহিকতা থাকবে। 8 একক কোটি বা 8 গুণ একক কোটি, একক মানে 1, তাহলে 1 কোটি, আমরা 1 কোটি দ্বারা গুণ করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা 1 কোটি দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি 1 কোটি দ্বারা 8কে গুণ দিই 8 কোটি হবে, তাহলে 8 কোটি হয়ে গেল। এবার 8-এর পরে আছে 7, আমরা এখন 7-এর মান বের করব, কারণ 7 সার্থক অঙ্ক, তার মান আমরা বের করব। এখন এককের পরে কি হয়? দশক, তাহলে 7 দশক কোটি, 7ও কিন্তু কোটি, কিন্তু এটা কি কোটি? দশক কোটি। 7 দশক কোটি বা 7 গুণ দশক মানে কি? 10, তাহলে 10 কোটি, আমরা 7 দ্বারা 10 কোটিকে গুণ করব। তাহলে আমরা 7 দ্বারা যদি 10 কোটিকে গুণ দিই তাহলে কত হবে? 70 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 70 কোটি। তাহলে হয়ে গেল 7-এর স্থানীয় মান। এবার 7-এর পরে আছে 5, আমরা 5-এর স্থানীয় মান বের করব। দশকের পরে কি হয়? শতক, তাহলে 5 শতক কোটি বা 5 গুণ শতক মানে 100, তাহলে 100 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি। বা আমরা এখন 5 দ্বারা এই পুরোটাকে গুণ করব, তাহলে হবে 500 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি। তাহলে আমরা 5-এর স্থানীয় মান বের করলাম। 5-এর পরে আছে 0, 0 সার্থক অঙ্ক না, এর মান বের করতে হবে না। তারপরে আছে 1, 1 যেহেতু সার্থক সুতরাং তার মান বের করতে হবে, তাহলে 1। এখন কি লিখব? তাহলে 8 তো একক, তারপরে দশক, তারপরে শতক, হাজার, অযুত, তাহলে 1 হচ্ছে অযুতের স্থানে, তাহলে 1 অযুত কোটি। তাহলে এখন আমরা 1 দ্বারা গুণ করব কাকে? অযুত মানে 10,000, 10,000 কোটিকে গুণ করব। এই যে এখন শূন্যটা দিলাম, এই শূন্যটা হচ্ছে কোটির শূন্য। তাহলে এখন এটা যদি কোটির শূন্য হয় তাহলে এটা একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, তাহলে 1 অযুত গুণ 1। বা এখন আমরা কি করব? 1 1কে 1 আর বাকি শূন্যগুলো এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এখানে আমাদের দেখতেছি যে এই 1ই হচ্ছে সর্বশেষ। তাহলে আমরা 1-এর মান বের করলাম। আমাদের অঙ্কটা যদিও একটু বড় দেখা যাচ্ছে কারণ সংখ্যাটাই বড় ছিল। তাহলে আমরা এখন এই সবগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটার সমাধান করলাম। এখন আমরা সর্বশেষ লাইনে গিয়ে এই যে আমরা মানগুলো বের করলাম এটিকে এক সিরিয়ালে লিখে দিব, একেবারে শুরু থেকে শেষে যাব। সবার প্রথম থেকে সংখ্যাটির সর্ববাম থেকে আস্তে আস্তে এককের জায়গাতে যাব। আমরা তাহলে লিখব এখানে যে এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক যেগুলো আছে, যে একবারে সবার শুরুতে আছে 1, সংখ্যাটিতে এই কথাটা একটু লিখে নিই যে সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলো, অর্থাৎ যেহেতু বললাম সার্থক অঙ্কগুলো, তাহলে আমরা এই সার্থক অঙ্কগুলো নিব, অর্থাৎ 1, 5, 7, 8, 9, 2, 3 এবং 4 এর স্থানীয় মান হলো যথাক্রমে। তাহলে এখন আমরা এখানে যথাক্রমের পরে কি লিখব? সবার প্রথমে 1 আছে, এখানে আমরা 1 কি লিখলাম? 1 অযুত কোটি। আচ্ছা, 1 অযুত কোটি মানে কি? আমরা জানি অযুত মানে 10,000, তাহলে 1 অযুত মানে 10,000 কোটি। তাহলে এই 1-এর মান খেয়াল করবেন, এই সংখ্যাটিতে এই 1-এর স্থানীয় মান হলো 10,000 কোটি। এই কথাটি আমরা এখানে লিখব। এরপরে 1-এর পরে এই যে 5 রইল, এই যে 0, এটা তো আর সার্থক অঙ্ক না, এটা বাদ। এরপরে 5, 5-এর স্থানীয় মান, এই অঙ্কতে 5-এর স্থানীয় মান 5 শতক কোটি। 5 শতক মানে কি? 500 কোটি। তাহলে আমরা লিখব 500 কোটি।
আপনারা চাইলে 5 শত কোটিও লিখতে পারেন, সমস্যা নেই। এরপরে 5-এর পরে হচ্ছে 7, 7-এর স্থানীয় মান কত? 7 দশক কোটি। তাহলে 7 দশক কোটি মানে কি 70 কোটি, 7 দশকে 70, তাহলে 70 কোটি। আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমরা প্রত্যেকটা সংখ্যার কিন্তু স্থানীয় মান আলাদা আলাদা করে লিখতেছি। তাহলে 70 কোটি, 7-এর পরে হচ্ছে 8, 8-এর মান 8 একক কোটি অর্থাৎ 8 কোটি। তারপরে 9 লক্ষ, 9-এর পরে 2 অযুত। এখানে মধ্যে আর কোনো কিছু বলা নাই যে কোটি বা লক্ষ, এগুলো কিচ্ছু বলা নাই। 2 অযুত, অযুত মানে 10,000, তাহলে 2 অযুত মানে কত? 20,000। তাহলে আমরা এখানে লিখবো 20,000। তারপরে 2-এর পরে হচ্ছে 3, 3 কত? 3,000, তাহলে আমরা লিখবো 3,000। 3-এর পরে হচ্ছে 4, 4-এর মান হচ্ছে 4 একক অর্থাৎ শুধু 4, আমরা শুধু 4 এখানে লিখবো 4। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা যদি খেয়াল করেন আপনারা তাহলে দেখবেন এখানে আমরা প্রত্যেকটা সার্থক অঙ্কের স্থানীয় মান আলাদা আলাদা করে লিখলাম, যে 10,000 কোটি, 500 কোটি, 70 কোটি, 8 কোটি, 9 লক্ষ, 20,000, 3,000, 4। তাহলে আমরা এই পদ্ধতিতে বাকি সংখ্যাগুলোরও সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করব। আমরা এখানে নতুন করে 2টি প্রশ্ন লিখলাম। 9 অঙ্কের বৃহত্তম ও 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের বৃহত্তম ও 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এই যে 2টি প্রশ্ন একই রকমের প্রশ্ন, আমরা যে কোনো একটি সমাধান করলে আরেকটির সমাধান আমরা পারবো। তো আমরা প্রথম যে প্রশ্নটি তার সমাধানই করলাম, 9 অঙ্কের বৃহত্তম ও 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমরা এখানে তো সম্পূর্ণ সমাধানটা লিখলাম, এটি আমাদের বুঝিয়ে দিতে খুব সুবিধা হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাবো। সবার প্রথমে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। তো এখন 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করি, আমরা জানি যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। 0 থেকে 9 পর্যন্ত যেই 10টি অঙ্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। এখন আমরা বললাম যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। এই লাইনটার মানে কি? এখানে যে বলল যে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে, এটার উদাহরণটা আমি বুঝিয়ে দিই। যে আমরা যদি এখানের মধ্যে লিখি যে 8, 7, 5, 2 আমরা লিখলাম। এখন যে বিষয়টা খেয়াল করেন, এখানে এককের জায়গাতে কত? 2। আমি যদি এককের জায়গাতে 9 বসাই, 2-এর চাইতে 9 বড়। এখানে দশকের জায়গাতে 5, আমি যদি দশকের জায়গাতে 9 বসাই, 5-এর চাইতে 9 বড়। এখানে শতকের জায়গাতে 7, আমি যদি শতকের জায়গাতে 9 বসাই, এই 7-এর চাইতে 9 বড়। এখানে হাজারের জায়গাতে 8, আমি যদি হাজারের জায়গাতে 9 বসাই, তাহলে ওই 9 বড়। তাহলে আমরা দেখতেছি যে যে কোনো স্থানে এককের স্থানে 9 বসালে এটাই সবচেয়ে বড় হয়, দশকের স্থানে 9 বসালে এটাই সবচেয়ে বড় হয়। অর্থাৎ যে কোনো স্থানে 9-এর স্থানীয় মান সবচেয়ে বেশি। এখানে 5-এর স্থানীয় মান 50, এখানে 9-এর স্থানীয় মান 90, এখানে 8-এর স্থানীয় মান 8,000, এখানে 9-এর স্থানীয় মান 9,000। তাহলে 9-এর স্থানীয় মান যে কোনো স্থানে বৃহত্তম হয়। এই কথাটি বোঝানো হয়েছে যে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9টি 9 পরপর লিখলেই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। আমরা তাহলে 9টি 9 পরপর লিখে দিলাম এবং দেশীয় পদ্ধতিতে কমা বসানোর যেই নিয়ম, আমরা সেই নিয়ম এখানে অনুসরণ করে আমরা সংখ্যাটি লিখলাম। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আমরা এখানে লিখলাম। তাহলে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করব আমরা শিখলাম। এই একই পদ্ধতিতে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলুক, 5 অঙ্কের বলবে আমরা 5টা 9 দিব, 4 অঙ্কের 4টা 9 দিব, হয়ে যাবে। এখন আমরা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব। আপনারা যদি খেয়াল করেন, বৃহত্তম সংখ্যার চাইতে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গিয়ে কিন্তু একটু কথাটা একটু বেশি লিখতে হয়েছে। তার একটা কারণ আছে। তার কারণটা কি? আমরা জানি যে ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো 9। এখন 9-এর নিজের মান আছে, আমি যখন 9টা 9 পরপর লিখে দিছি, এটি একটি সংখ্যা হয়ে গেছে, অর্থবোধক সংখ্যা। কিন্তু আমরা জানি ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। এখন আমরা যদি পরপর 9টা 0 লিখে দিই, তার কি কোনো মান হয় অর্থবোধক? না। তাহলে অর্থবোধক কোনো মান হয় না। এই ব্যাখ্যাটাই এখানে আমরা দিব যে ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 9টি 0 লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। সুতরাং সর্ববামে অর্থাৎ একটা সংখ্যার একেবারে বাম দিকে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক, শব্দটা খেয়াল করবেন, সার্থক ক্ষুদ্রতম অঙ্ক
অর্থাৎ আমরা জানি যে সার্থক অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত এই সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 1। তাহলে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে তারপর ডানে পরপর 8টি শূন্য বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। কিভাবে সেটি? আমরা যদি একবারে সর্ববামে আগে 1 লিখি, 1 লিখলে আমাদের কিন্তু 9 অঙ্কের মধ্যে 1 অঙ্ক হয়ে গেল, আরও 8টা অঙ্ক দরকার, আমরা এখন 8টা শূন্য বসাবো। আমরা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে শুরুতে শিখেছিলাম যে শূন্যকে সহকারী অঙ্ক বলা হয়। এই যে আপনারা যদি এখন খেয়াল করেন, এই যে সহকারীর প্রমাণ, এখানে আমরা যদি 9টা শূন্য দিতাম কোনোই সংখ্যা প্রকাশ করতো না। এখন 1-এর পাশে যখন আমরা শূন্যগুলো বসালাম অর্থ প্রকাশ করলো। তাহলে সর্ববামে ক্ষুদ্রতম সার্থক ক্ষুদ্রতম অঙ্ক লিখে তার ডান দিকে আমরা শূন্যগুলো বসাতে থাকবো। আমাদেরকে বলছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, তাহলে এখানে 9টা অঙ্ক থাকতে হবে। আমি যখন 1 দিব তখন 1 অঙ্ক হয়ে গেল, আরও তো 8টা অঙ্ক দরকার, আমরা 8টা শূন্য দিব, হয়ে যাবে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদেরকে যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, প্রথমে 1 দিব, এরপরে 4টা শূন্য দিব, হয়ে যাবে 5 অঙ্কের। আমাদেরকে যদি বলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা প্রথমে 1 দিব, আরও 6টা অঙ্ক দরকার, 7 অঙ্ক হওয়ার জন্য আরও 6টা দরকার, তাহলে প্রথমে 1 দিয়ে 6টা শূন্য দিব, হয়ে যাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এই নিয়মে যত অঙ্ক দিবে আমরা ইনশাল্লাহ করতে পারবো। আমরা এখানে নতুন করে একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। অর্থাৎ আমরা এখানে আমাদের ক নাম্বারে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করতে পারবো, একই অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে না। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো এখন এখানে আমাদের এখানে দুইটি প্রশ্ন, ক এবং খ। তো ক নাম্বার অঙ্কটা তুলনামূলক সহজ, কিন্তু খ নাম্বার অঙ্কটার মধ্যে শূন্য আছে, আর এই শূন্য থাকার কারণে কিছু অতিরিক্ত লেখা আমাদেরকে লিখতে হবে। এই জন্য আমি খ নাম্বার অঙ্কটাই এখানে করিয়েছি, যদিও অঙ্কটির লেখা বেশি দেখা যাচ্ছে। ক নাম্বার করলে কিন্তু এত কথা হতো না, সেখানে আমাদের ঠিক এই জায়গার মধ্যে অঙ্ক শেষ হয়ে যেত, এই লাইনটাতে, যে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ফলাফল শেষ হয়ে যেত। কিন্তু এই শূন্য থাকার কারণে কিছু ব্যাখ্যা দিতে হবে আমাদের অঙ্কের মধ্যে, এজন্য আমাদের এখানে এই লাইনগুলো বাড়তি হয়ে গেছে, এই 4 লাইনের মতো অতিরিক্ত লিখতে হয়েছে। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করলাম তার ব্যাখ্যাটা দিই। সবার প্রথমে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করব। আমরা লিখলাম অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। আমরা একটু আগে কিন্তু এটির ব্যাখ্যা দিয়ে আসছিলাম যে 2-এর চাইতে 9 বড়, 5-এর চাইতে 9 বড়, অর্থাৎ 9কে আমরা যে কোনো স্থানে বসাবো, অন্য অঙ্কের চাইতে 9-এর মান বেশি হবে, অন্য অঙ্কের স্থানীয় মানের চাইতে 9-এর স্থানীয় মানটা বড় হবে। তাহলে এই কথাটাই এখানে লেখা হয়েছে। এখন আমরা যেহেতু বৃহত্তম সংখ্যা তৈরি করব, আমরা বড় থেকে ছোটর দিকে যাব। আমাদের এই খ নাম্বারে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে তাদেরকে আমরা ঠিক বৃহত্তম বলার কারণে ঠিক বড় থেকে শুরু করে আস্তে আস্তে ছোটর দিকে যেতে থাকব। তাহলে এখানে আমরা লিখলাম যে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। আমরা সবচেয়ে বড় এখানের মধ্যে যেগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, তার চাইতে ছোট হচ্ছে 8, তার চাইতে ছোট হচ্ছে 7। এখন বলতে পারেন আচ্ছা 9-এর চাইতে তো 4ও ছোট, তাহলে 4কে আগের কেন লিখলাম না? তার কারণ হচ্ছে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা 9 তাকে লিখলাম। এখন ধরে নেন 9 আপনার অঙ্কে নাই, এখন বড় কোনটা? এখন বড় হচ্ছে 8। দেখেন 7-এর চাইতে 8 বড়, এই চিহ্নটাই কিন্তু দেওয়া হয়েছে যে 8 বড়। এখন মনে করেন যে 8ও আপনার অঙ্কে নাই, তাইলে বড় কোনটা? তাহলে 7। আমরা এইভাবে করে লিখতে থাকবো, সবচেয়ে বড়, তারপরে এইভাবে করে আস্তে আস্তে ছোটোর দিকে যাব। এখন আমরা কি করব, শুধু এই চিহ্নটা উঠিয়ে দিব, এই যে চিহ্নটা দিলাম এই চিহ্নটা উঠিয়ে দিয়ে বাকি সবগুলোকে পাশাপাশি লিখে দিব, আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যাবে। এখানে আমাদের 7টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7। যেহেতু এখানে 7টা অঙ্ক আছে তাহলে এটি হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই অঙ্কগুলো দ্বারা এর চাইতে বড় সংখ্যা বানানো সম্ভব না, এটি সবচাইতে বড় সংখ্যা। এবং এখানে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করছি প্রত্যেকটা অঙ্ক একবার ব্যবহার করছি, একবারের বেশি ব্যবহার করি নাই। 9 একবার, 8 একবার, 0 একবার। তাহলে আমরা অঙ্কগুলোকে একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। এখন আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। আমরা এখানে যেই কাজটা করলাম, এই যে এখানে
এটার ঠিক বিপরীত কাজটা করব। আমরা এখন ছোট থেকে বড় ক্রমে সাজাবো। এই যে আমরা লিখলাম যে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। এখন আমরা একেবারে ছোট, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0, তাকে লিখলাম। তার চাইতে বড় 3, তার চাইতে বড় 4, এভাবে করে আমরা আস্তে আস্তে বড়র দিকে যেতে থাকবো, বড়র দিকে যেতে থাকবো। এখন আমরা যদি এখন যেই বিষয়টা খেয়াল করেন, এখনই আমরা সেই শূন্যের ব্যাখ্যাটা দিব। আমরা এখানে কি লিখলাম, কিন্তু সর্ববামে, মানে একটা সংখ্যার একেবারে বাম দিকে, একেবারে বাম দিকে সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি, অর্থাৎ আমরা যেই সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয়ে 6 অঙ্কের হবে। কিভাবে সেটা? সেটা হচ্ছে এই যে আমরা সংখ্যাটা তৈরি করলাম, এই সংখ্যাটা আমরা যদি এখন 0কে একেবারে বাম দিকে দিতাম, একেবারে বামে, তাহলে আমরা জানি যে একেবারে বামে শূন্যের কোনো দাম নেই, শূন্যের কোনো মূল্য নেই। তাহলে আমরা যদি একেবারে বাম দিকে 0টি বসাইতাম তাহলে তার কোনো মূল্য থাকতো না। তাহলে 0 বাদে বাকিগুলোকে হিসাব করতাম, তখন আমরা দেখতাম 6 অঙ্কের হয়ে যেত, কারণ আমাদের অঙ্ক থেকে 0 বাদ হয়ে যেত, শূন্যের কোনো মূল্য নাই। তাহলে 0 যদি আমরা অঙ্কের মধ্যে নাই লিখতে পারি তাহলে বাকিগুলো তো 6 অঙ্কের, কিন্তু আমার অঙ্কে তো বলে দিছে 7 অঙ্কের হইতে হবে, এটা তারা শর্ত দিয়ে দিছে। তাহলে আমরা 0কে বাদও দিতে পারবো না। তাহলে আমাকে 0কে এমন জায়গাতে বসাইতে হবে যাতে আমরা একটা মান পাই, 0 যেন আমাদের সরে যেতে না হয়। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 6 অঙ্কের হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আমরা ওই 0কে বাদে বাকি যেই অঙ্কগুলো থাকবে, এই 0 বাদে বাকি যেই অঙ্কগুলো, তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা তাকে আগে লিখব। যেমন এই লাইনটা থেকে বুঝাই, সবচেয়ে ছোট হচ্ছে 0। এখন আমি যদি 0কে বাদ দিই তাহলে বাকিগুলোর মধ্যে ছোট কোনটা? 3। আমরা 3কে আগে লিখব, 3কে আগে লিখব। এবার আমি ওই যে সহকারী অঙ্ক, 0 সহকারী অঙ্ক, সেই 0-এর সহযোগিতাটা নিব। আমরা এখন 0কে 3-এর পাশে বসাবো। 0কে সবার আগে না বসিয়ে আগে বাকিগুলোর মধ্যে যেটা ছোট তাকে আগে লিখে এরপরে 0 বসাবো। তারপরে যেই সিরিয়ালটা ছিল ছোট থেকে বড়র যেই সিরিয়ালটা, সেই সিরিয়ালটা মানলেই আমরা পেয়ে যাব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কারণ এখন কিন্তু আর 0কে বাদ যাওয়া যাবে না, এখন কিন্তু 0-এর এখানে মূল্য আছে, কারণ 0 3-এর পাশে বসছে। তাহলে এখানে 0-এর মূল্য আছে, আমরা এখানের মধ্যে 0কে সরাবো না, আমরা 0কে হিসাবে ধরবো। কিন্তু এই 0টাই যদি আমি সবার প্রথমে লিখতাম, 0-এর কোনো মূল্যই থাকতো না, 0 বাদ হয়ে যেত, আর তখন সংখ্যাটা 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়ে যেত। এই জন্য 0টাকে 1 অঙ্ক পরে লিখে বাকিগুলোর মধ্যে ছোটোটাকে আগে লিখব, 0টাকে পরে লিখে বাকিগুলো ধারাবাহিকভাবে ছোট থেকে বড় ক্রমে লিখলেই আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। এই অঙ্কটা একটু বড় বিধায় এই জন্যই আমি এটা করিয়ে দিলাম। আর 1 নাম্বার ক নাম্বার যে অঙ্কটা, এটি তুলনামূলক সহজ এবং খুবই ছোট। আমরা আশা করি এই ধরনের যত অঙ্ক দিবে এবং কোনো অঙ্কের মধ্যে শূন্য থাকলে সেগুলো কিভাবে করতে হবে আমরা তা বুঝতে পেরেছি। আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানে নতুন করে একটি প্রশ্ন লিখলাম, যেখানে বলা হয়েছে যে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। এখানে প্রশ্নটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এখানে 7 অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ আমরা এমন একটি বৃহত্তম সংখ্যা তৈরি করব যেটি 7 অঙ্কের, মোট 7টা অঙ্ক থাকবে, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক। তাহলে এমন একটি বৃহত্তম সংখ্যা তৈরি করব যেটির মধ্যে 7টি অঙ্ক থাকবে, এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব যেটির মধ্যে 7টি অঙ্ক থাকবে। এখন তার একটা শর্ত দিয়ে দিছে যে ওই বৃহত্তম সংখ্যার প্রথমে 7 থাকতে হবে, শেষে 6 থাকতে হবে। ওই ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 থাকতে হবে, শেষে 6 থাকতে হবে। এখন আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমরা লিখলাম, এই যে এখানে অনেকগুলো লেখা, এই লেখাগুলো একটু আগে আপনারা শিখে আসছেন, সুতরাং এখানে আর কঠিন লাগার কোনোই প্রশ্ন ওঠে না। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। এই কথাগুলো আমরা একটু আগেও শিখে আসছি। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। আমরা যদি এখানে পরপর 7টা 9 লিখে দিই তাহলেই কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যায়। কিন্তু তারা শর্ত দিয়ে দিছে প্রথমে 7 থাকতে হবে, শেষে 6 থাকতে হবে। তাহলে সেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটির আমরা যদি 7টা 9 লিখি, আমরা কি করব? প্রথম 9টা না লিখে সেখানে 7 দিব,
শেষের 9টা না লিখে সেখানে 6 দিব, হয়ে যাবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 রয়েছে। আমরা তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করলাম যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। এখন আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব যার প্রথমে 7 শেষে 6 আছে। এখন যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, তার মানে এখানে একটা শূন্যের বিষয় আছে, আর শূন্য চলে আসলেই কথাগুলো একটু বেড়ে যায়। যেমন ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 7টি শূন্য লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। তাহলে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক, সার্থক ক্ষুদ্রতম অঙ্ক, সার্থক ক্ষুদ্রতম অঙ্ক কি? সার্থক ক্ষুদ্রতম হচ্ছে 1, কারণ 1 থেকে 9 পর্যন্ত এইগুলো হচ্ছে সার্থক অঙ্ক, আর এইগুলোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 1। তাহলে 1 লিখে ডানে, ওই 1-এর ডানে আমরা পরপর 6টি শূন্য বসাবো। তাহলে 1 আর 6টা শূন্য কয়টা হবে? 7টা। এই 1 হচ্ছে 1 অঙ্ক, আর 6টা শূন্য হচ্ছে 6 অঙ্ক, তাহলে টোটাল 7 অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 লিখে ডানে পরপর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। এখন তারা শর্ত দিয়ে দিছে প্রথমে 7 আর শেষে 6 হইতে হবে। তাহলে আমরা ওই 1 না লিখে ওই 1-এর জায়গাতে 7 বসাই দিব, আর একেবারে শেষে শূন্য না বসিয়ে সেখানের মধ্যে আমরা 6 বসিয়ে দিব। তাহলেই হয়ে যাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। এখন আমি একটু এটা দেখিয়ে দিই এখানের মধ্যে যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 আর 6টা শূন্য, এটাই তো। এটা হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 4 6 7, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই সংখ্যাটি তারা শর্ত দিয়ে দিয়েছে যে এই সংখ্যাটির শুরুতে 7 হইতে হবে, এই সংখ্যাটির শেষে 6 হইতে হবে। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী এটা তৈরি করলাম। শুরুতে 7, এরপরে সবগুলো শূন্য দিলাম, সর্বশেষে 6 দিলাম, হয়ে গেল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 7টা নয়। 1 2 3 4 5 6 7, 7টা 9। কিন্তু তারা শর্ত দিয়ে দিছে প্রথমে 7 শেষে 6 থাকতে হবে। আমরা করব কি? এই প্রথম 9টা না দিয়ে প্রথমে 7 দিব, শেষের 9টা না দিয়ে শেষে 6 দিব, হয়ে যাবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। আশা করি আমরা এই অঙ্কটি বুঝতে পারলাম। এরকম করে যত অঙ্ক করতে দিবে এই একই নিয়মে আমরা করে দিব ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে একটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে 7 3 4 5 5 অর্থাৎ 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অর্থাৎ এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে তার অঙ্কগুলো, এখানে কি কি অঙ্ক আছে? 5 5 4 3 7, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক। এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাইতে হবে, উল্টা করে সাজাবো। তাহলে আমরা যে নতুন করে সংখ্যাটা পাবো তাকে কথায় প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করব? কথায় প্রকাশ করতে হবে। তাহলে এখন সর্বপ্রথম আমরা লিখব সমাধান। আমরা লিখব যে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে হয়, এই কথাটা এখন এখানে লিখব। এখন কত হবে এখানে আমরা যদি বিপরীতভাবে সাজাই? তাহলে এখানের যে সংখ্যাটি তার অঙ্কগুলোকে আমরা বিপরীতভাবে সাজাবো। তাহলে এখন আমরা কি করব? শেষের থেকে শুরু করব, তাহলে এটা উল্টা হয়ে যাবে। তাহলে এখন শেষে আছে কত? 5, তাকে আমরা আগে লিখব, তারপরে 5 লিখলাম, এরপরে 4, তারপরে 3 এবং সর্বশেষ 7কে লিখব। তাহলে আমরা এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে আমরা তার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালাম। এখানে সবার শুরুতে 7, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 5, আমরা এটাকে ঠিক উল্টিয়ে দিব, অর্থাৎ শেষের থেকে শুরু করব। তাহলে 5 5 4 3 7 আমরা লিখলাম, অর্থাৎ এই সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে হয় এই সংখ্যাটি। এখন এটিকে কথায় প্রকাশ করতে হবে। আমরা লিখব যে 5 5 4 3 7 সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়। এখন আমরা এটিকে কথায় প্রকাশ করলে কত হয় সেটি আমরা দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার, অযুত, হাজার এবং অযুতকে আমরা একসঙ্গে হাজার বলে থাকি। তাহলে 55,000 আমরা এই কথাটি এখানে আমাদের লিখে দিব যে 55,000। এরপরে কত? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার অযুতকে আমরা একসঙ্গে 55 লিখে দিলাম। একক, দশক, শতক 400, আমরা এখানে এই কথাটি লিখব যে 400। এরপরে কত লিখব? একক, দশক, তাহলে দশকের ঘরে 3 আর এককের ঘরে 7 মিলে হয় 37, এই কথাটা এখানে লিখব যে 37।
এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এটা কি লিখলাম, এই যে সংখ্যাটি আমরা প্রথমে যে সংখ্যাটি দেওয়া ছিল আমাদের প্রশ্নের মধ্যে তার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালাম, অর্থাৎ শেষ থেকে শুরু করলাম, তাহলে হয় 5 5 4 3 7। তারা বলল যে এই যে সংখ্যাটি তৈরি হলো, নতুন করে যে সংখ্যাটি তৈরি হলো তাকে কথায় প্রকাশ করার জন্য, তাহলে আমরা যদি এটিকে কথায় প্রকাশ করি তাহলে হয় 55,437। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তাহলে আমরা এই যে অঙ্কটার সমাধান করলাম যে একটি সংখ্যা দেওয়া থাকলে তার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যেই সংখ্যা হয় তাকে আবার কথায় প্রকাশ করা, আমরা এই পদ্ধতিতে করতে পারবো। অর্থাৎ যেই সংখ্যা দেওয়া থাকবে তার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাবো, সাজানোর পরে নতুন করে যেই সংখ্যাটি পাবো সেটিকে আমরা যদি কথায় প্রকাশ করতে বলে আমরা এইভাবে করে কথায় প্রকাশ করে দিব। তাহলে আমরা আশা করি এই ধরনের যত অঙ্ক দিবে সব অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।